আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো ও সুস্থ রয়েছো। আজকে আমরা জিনতত্ত্ব এবং বিবর্তন এই চ্যাপ্টারটা পড়বো। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ তো আসবে, এটা তোমরা সবাই জানো। সিকিউ আসবে, এটাও জানো। আশা করি এই চ্যাপ্টারটা সিকিউর জন্য খুব ভালো করে পড়েছো, কারণ এখান থেকে একটা সিকিউ আসবে। এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট সব জায়গায় জিনতত্ত্ব বিবর্তন ইজ এ 5 স্টার চ্যাপ্টার। তো চলো আমরা দেখি এই জিনতত্ত্ব বিবর্তন থেকে কি কি এমসিকিউ আসতে যাচ্ছে। সর্বপ্রথম জেনেটিক্স শব্দের প্রচলন করে কে? তাহলে খেয়াল করে দেখো যে আমাদের সর্বপ্রথম এই জেনেটিক্স যে শব্দটা আছে, আমরা যে চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি জিনতত্ত্ব, এই শব্দটা ব্যবহার করে হচ্ছে উইলিয়াম বেটসন। কত সালে? 1905 সালে। 1905 সালে আমাদের উইলিয়াম বেটসন সর্বপ্রথম এই জেনেটিক্স শব্দটা ব্যবহার করেন। বংশগতিবিদ্যার জনক আমাদের হচ্ছে চার্লস রবার্ট ডারউইন না, গ্রেগার জাহান মেন্ডেল। কারণ হচ্ছে ডারউইনের নাম শুনলে না ডারউইন ডারউইন দিয়ে দিতে মন চায় না। ডারউইন বংশগতিবিদ্যার জনক না, বংশগতিবিদ্যার জনক গ্রেগার জেহান মেন্ডেল হচ্ছে বংশগতিবিদ্যার জনক। এখন দেখো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে কি বলা হয়? জীবের যে বাহ্যিক বৈশিষ্ট্য, এই যে ধরো আমার চুল কালো, এই বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ বলা হয়। আর বাহ্যিক বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিনোটাইপ, বাহ্যিক ফিনোটাইপ। আর ফিনোটাইপের জন্য দায়ী, ফিনোটাইপের জন্য দায়ী যে জিন আছে, ফিনোটাইপের জন্য দায়ী জিন যুগল, ফিনোটাইপের জন্য দায়ী যে জিন যুগল আছে, ফিনোটাইপের জন্য দায়ী যে জিন যুগল আছে, জিন যুগল আছে, সেই জিন যুগলকে কি বলা হয়? জিন যুগলকে জিনোটাইপ বলা হয়, জিনোটাইপ বলা হয়। আচ্ছা, নেক্সট কথা হচ্ছে নিচের কোন জিনোটাইপ হতে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হবে? বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হইলে চারটা জিনোটাইপের চারটা জিন ভিন্ন ভিন্ন হইতে হবে বাই লেটার, মানে হচ্ছে ক্যাপিটাল স্মল লেটার আকারে হইলেও ভিন্ন ভিন্ন হইতে হবে। তাহলে এখানে দেখো বড় এ, ছোট এ, বড় আর ছোট আর আছে। তাহলে চারটা ভিন্ন জিনিস, বড় এ আর ছোট এ ভিন্ন, বড় আর ছোট আর ভিন্ন, তো চারটা ভিন্ন জিনিস। এইখান থেকে সর্বোচ্চ পরিমাণ গ্যামেট আমরা পাবো, বাকিগুলা থেকে সর্বোচ্চ পরিমাণ গ্যামেট পাবো না। দেখো বড় এ, ছোট এ, বড় আর ছোট আর, এখান থেকে আমরা চারটা গ্যামেট পাবো। একটা পাবো হচ্ছে বড় এ বড় আর, একটা পাবো হচ্ছে বড় এ ছোট আর, এটা পাবো কি ছোট এ বড় আর, এটা পাবো কি ছোট এ ছোট আর। তাহলে এই চারটা হচ্ছে যে আমাদের কি, এই চারটা হচ্ছে জিনোটাইপ পাবো এই জায়গা থেকে। তাহলে সবচেয়ে বেশি গ্যামেট এ আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের জিনোটাইপ। এই জিনোটাইপ থেকে হচ্ছে যে আমরা সবচেয়ে বেশি গ্যামেট পাবো, এই জিনোটাইপ থেকে আমরা কি হবে? সবচেয়ে বেশি গ্যামেট পাবো, সবচেয়ে বেশি হচ্ছে যে আমরা গ্যামেট পাবো, সবচেয়ে বেশি গ্যামেট পাবো। মেন্ডেলের মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষার বৈশিষ্ট্য কোনটা? মেন্ডেল মটরশুঁটি গাছ নিয়ে যে পরীক্ষা করছে সেই পরীক্ষার বৈশিষ্ট্য কোনটা? মেন্ডেল মটরশুঁটি গাছের হচ্ছে আকার নিয়ে কাজ করছে, মটরশুঁটি গাছের আকার নিয়ে কাজ করছে, যে লম্বা আর খাটো মটরশুঁটি নিয়ে কাজ করছে, গাছের আকার নিয়ে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সে বীজের বর্ণ নিয়ে কাজ করছে, বীজের বর্ণ যে গোল হলুদ, বীজের আকার নিয়ে হলুদ আর সবুজ, বীজের আকার নিয়েও কিন্তু সে কাজ করছে, যে হচ্ছে যে গোল আর একটা হচ্ছে কুঞ্চিত। তাহলে হচ্ছে যে এই দুইটা, এই ক এবং খ দুইটাই হচ্ছে সঠিক উত্তর মেন্ডেলের কাজ করার ক্ষেত্রে। নিচের কোনটি ডাইহাইব্রিড ক্রসের অনুপাত? ডাইহাইব্রিড ক্রস মানে হচ্ছে আমাদের ডাইহাইব্রিড ক্রস, বা এটাকে বলা হয় দ্বিসংকর ক্রস, বা এটার আরেকটা নাম হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র, দ্বিসংকর ক্রস, বা এটা হচ্ছে আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের কয় নাম্বার সূত্র? মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের কয় নাম্বার সূত্র? মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্র। এর অনুপাত হচ্ছে 9:3:3:1। এই অনুপাতটা কত আমাদের? 9:3:3:1 হচ্ছে এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র। আর যদি বলতো মনো হাইব্রিড ক্রস, যদি বলে দেয় হচ্ছে মনো হাইব্রিড ক্রস বা এক সংকর ক্রস, মনো হাইব্রিড ক্রস, বা বলছি আমরা এক সংকর ক্রস, এক সংকর ক্রস, বা হচ্ছে আমাদের মেন্ডেলের প্রথম সূত্র। মেন্ডেলের কি সূত্র? মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের প্রথম সূত্র। তাহলে এই অনুপাতটা হবে কত? এই অনুপাতটা হবে 3:1 হবে। দ্বিসংকর ক্রসে হচ্ছে আমাদের দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রাখা হয়, দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রাখা হয়, দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রাখা হয়, দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রাখা হয়, দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যে লক্ষ্য রাখে, দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যে লক্ষ্য রাখে, দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যে লক্ষ্য রাখে। আচ্ছা, সামনের দিকে যদি যাই, মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলা হয়? মেন্ডেলের প্রথম সূত্র যে আছে সেই প্রথম সূত্রকে আমরা হচ্ছে কি বলবো? মেন্ডেলের প্রথম সূত্র মনোহাইব্রিড ক্রস, এর আরেকটা নাম হচ্ছে আমাদের স্বাধীনভাবে মিলনের সূত্র। দেখা যায় যে আমাদের যে গ্যামেটগুলো আছে এরা স্বাধীনভাবে একে অপরের সাথে হচ্ছে যুক্ত হচ্ছে, তাহলে হচ্ছে যে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এই নামটার মধ্যে আমরা মেন্ডেলের প্রথম সূত্রকে নিয়ে আসতে পারি। আচ্ছা, দেখো আমাদের হচ্ছে যে
যে প্রশ্নটা ছিল মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলে সেটার ব্যাখ্যাটা আমি একটু ভুল দিছি। মেন্ডেলের প্রথম সূত্রকে আমাদের দেখো এখানে কি বলছে যে মনোহাইব্রিড ক্রস বা পৃথকীকরণ সূত্র বা জননকোষের বিশুদ্ধতা সূত্র বলে। তার মানে মেন্ডেলের প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা হচ্ছে জননকোষের বিশুদ্ধতা দেখতে পাই, ল অফ পিউরিটি ও গ্যামেট বা পৃথকীকরণ সূত্র, ল অফ সেগ্রিগেশন। আর মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা হচ্ছে স্বাধীনভাবে মিলনের বা বন্টনের সূত্র, স্বাধীনভাবে মিলনের বা বন্টনের সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা কি? স্বাধীনভাবে মিলনের বা বন্টনের সূত্র। তাহলে হচ্ছে যে এই জায়গাটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, এটা আমি হচ্ছে যে অ্যাড করে দিচ্ছি তোমাদের স্লাইডে, যে হচ্ছে যে আমাদের মনোহাইব্রিড ক্রস বা জননকোষের বিশুদ্ধতার সূত্র। তাহলে এই জায়গাটা হচ্ছে যে আমরা একটু মনে রাখবো যে আমাদের মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলা হয়। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রকে আমরা বলবো হচ্ছে পৃথকীকরণের সূত্র বা জননকোষের বিশুদ্ধতার সূত্র, আর মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে বলবো স্বাধীনভাবে মিলনের সূত্র অথবা হচ্ছে বন্টনের সূত্র। আসো নেক্সট প্রশ্নে যাই আমরা। এ বি বি বি, এ বড় হাতের বি, বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের বি, এই জেনোটাইপ জীব থেকে কয় ধরনের গ্যামেট তৈরি? আমরা দেখেছি এরকম, যেখানে হচ্ছে যে চারটা আমাদের যে লেটার আছে, চারটা লেটার ভিন্ন, তখন সেখান থেকে আমাদের হচ্ছে চারটা গ্যামেট তৈরি হয়। কয়টা গ্যামেট তৈরি হয়? চারটা গ্যামেট তৈরি হয়। খেয়াল করে দেখো, যদি এরকম হয় বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, বড় হাতের বি, তাহলে এখানে একটা, দুইটা, তিনটা লেটার, তাহলে এখান থেকে গ্যামেট কয়টা তৈরি হবে? দেখো তো, এখান থেকে বড় হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের এ, বড় হাতের বি, এখান থেকে গ্যামেট হচ্ছে দুইটা। সো আমাদের হচ্ছে যখন এরকম চারটা ভিন্ন ভিন্ন থাকবে তখন এখান থেকে দুইটা গ্যামেট হবে, আমাদের চারটা ভিন্ন ভিন্ন হবে তখন চারটা গ্যামেট হবে। আর যদি হচ্ছে এরকম আমাদের তিনটা জিনিস ভিন্ন থাকে তখন সেখান থেকে গ্যামেট হবে কিন্তু হচ্ছে দুইটা। যদি এমন হয় চারটাই সেম, যদি এমন হয় হচ্ছে আমাদের চারটাই সেম, তাহলে এখান থেকে গ্যামেট কয়টা হবে? এখান থেকে গ্যামেট তখন হবে একটা, এখান থেকে গ্যামেট তখন কয়টা হবে? একটা। আচ্ছা আসো, তাহলে দেখো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কয় ধরনের জিনোটাইপ পাওয়া যায়? মেন্ডেলের দ্বিতীয় সূত্রে আমরা টোটাল 16টা জিনোটাইপ পাই। আমরা যে চেকার বোর্ড করি সেখানে কয়টা জিনোটাইপ পাই? 16টা জিনোটাইপ পাই। মেন্ডেলের হচ্ছে যে এই দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে 16টা জিনোটাইপ পাই। আর 4 ধরনের জিনোটাইপ কোথায় পাই? মেন্ডেলের প্রথম সূত্রে, প্রথম সূত্রে। তাহলে এই প্রথম সূত্রে পাই 4 ধরনের জিনোটাইপ, আর দ্বিতীয় সূত্রে পাই হচ্ছে 16 ধরনের জিনোটাইপ। নারী দেহে দুটি ক্রোমোজোমের একটি কিংবা সম্পূর্ণ অনুপস্থিত থাকলে কোন রোগ হয়? আচ্ছা, এটা একটা সুন্দর প্রশ্ন, যে ফিমেল দেহে আমাদের হচ্ছে যে দুটি ক্রোমোজোমের মধ্যে একটি কিংবা কোনো একটা সম্পূর্ণ অনুপস্থিত যদি হয়, যদি এরকম হয় যে একটা ফিমেল হয় 45X, 45X, 45X হলে সেই রোগটাকে বলা হয় টার্নার সিনড্রোম। সেই রোগটাকে কি বলা হয়? টার্নার সিনড্রোম, টার্নার সিনড্রোম। তাইলে টার্নার সিনড্রোম বলি। আরেকটা জিনিস মনে রাখো, যে 21 নং ক্রোমোজোমের, 21 নং ক্রোমোজোমের 3টা কপি যদি থাকে, 21 নং ক্রোমোজোম এর 3টা কপি থাকলে, 21 নং ক্রোমোজোমের 3টা কপি থাকলে, দুইটার জায়গায় যদি 3টা কপি থাকে তখন তাকে কি বলবো? 21 নম্বর ক্রোমোজোমের 3টা কপি থাকলে তখন তাকে বলা হয় কিন্তু ডাউন সিনড্রোম। তখন তাকে কি বলে? ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোম বা ট্রাইজোমি 21 বা ট্রাইজোমি 21, ট্রাইজোমি 21, ট্রাইজোমি 21। 21 নম্বর ক্রোমোজোমে 3টা কপি আছে। নিচের কোনটি মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রমের উদাহরণ? খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রমের উদাহরণ হচ্ছে যে আমাদের কয়টা? মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রমের উদাহরণ 1 নম্বরে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় হচ্ছে যে আমাদের এই অনুপাত 1:2:1, এটা হচ্ছে ফুলের রঙে দেখা যায়, ফুলের রঙের মধ্যে আমরা এই জিনিসটা দেখতে পাবো। তারপরে হচ্ছে আমাদের সমপ্রকটতা, সমপ্রকটতা, সমপ্রকটতা। এই সমপ্রকটতার অনুপাত হচ্ছে 1:2:1। এটা হচ্ছে যে মোরগ মুরগির রঙে, মোরগ মুরগির গায়ের রঙে দেখা যায়, মোরগ মুরগির গায়ের রঙে, মোরগ মুরগির গায়ের রঙে আমরা দেখতে পাবো হচ্ছে যে এই অনুপাতটা গায়ের রঙে। আর হচ্ছে আমাদের নেক্সট আছে লিথাল জিন, নেক্সট আছে কি আমাদের? লিথাল জিন, লিথাল জিন। এই যে লিথাল জিন আছে, লিথাল জিনের মধ্যে আমরা দেখতে পাবো অনুপাত কত? 2:1। এটা হচ্ছে যে আবিষ্কারক বিজ্ঞানী কুনো 1909 সালে ইঁদুরের বর্ণের মধ্যে আবিষ্কার করেছে। তাহলে অসম্পূর্ণ প্রকটতা, এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাতের প্রথম সূত্রের ব্যতিক্রম। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক অনুপাত আমরা মাত্রই বলে আসছি 1:2:1। এই অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় আমাদের হচ্ছে, এই অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী হচ্ছে ইন্টারমিডিয়েট জিন। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট জিন, ইন্টারমিডিয়েট
জিন, ইন্টারমিডিয়েট জিন হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী। যেখানে আমাদের হচ্ছে প্রকট জিন তার বৈশিষ্ট্য সম্পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়। প্রকট জিন তার বৈশিষ্ট্য প্রকাশে কি হয়, সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যায়, সেজন্য আমাদের অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। এবং এই অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, এই যে দেখো আমাদের লাল ফুল সাদা ফুল মিলে আমাদের F1 জনুতে কি ফুল হওয়া উচিত ছিল, লাল ফুল। F1 জনুতে হয়েছে গোলাপি ফুল, তার মানে লাল ফুল তার বৈশিষ্ট্য প্রকাশে ব্যর্থ হয়েছে। দেখো আমাদের যত ব্যতিক্রম দেখা যায়, ব্যতিক্রমের কারণ কি, কারণ হচ্ছে F1 জনুতে প্রকট জিন তার বৈশিষ্ট্য প্রকাশে ব্যর্থ, বা প্রকট জিনটা বৈশিষ্ট্যটা প্রকাশ পায়নি, অন্য কোনো ঘটনা ঘটছে, তাই এই কারণেই কিন্তু হয়। এবং এটা দেখা যায় আমাদের সন্ধ্যা মালতী ফুলে, মিরাবিলিস জালাপার মধ্যে দেখা যায়। তাহলে এর উদাহরণ, অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ কি, উদাহরণ হচ্ছে আমাদের সন্ধ্যা মালতী ফুল। উদাহরণ কি আমাদের, উদাহরণ হচ্ছে সন্ধ্যা মালতী ফুল, সন্ধ্যা মালতী ফুল, সন্ধ্যা মালতী ফুল, বা ইংরেজিতে বলা হয় হচ্ছে মিরাবিলিস জালাপাতে, মিরাবিলিস জালাপা, মিরাবিলিস জালাপা, মিরাবিলিস জালাপাতে কোথায় দেখা যায়, মিরাবিলিস জালাপাতে দেখা যায়। ওকে, এরপর আসা যাক হচ্ছে আমাদের নেক্সট কথায়। আমরা যদি যাই যে কেন 3:1 না হয়ে 3:1 না হয়ে 1:3:1 হয়, এটা কোথায়, সমপ্রকটতাতে দেখা যায়। সমপ্রকটতা দেখা যায় কারণ কি, কারণ হচ্ছে প্রকট জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করে না, ফুললি তার কন্ট্রোলটা নিতে পারে না F1 জনুতে, অন্যরাও তাদের বৈশিষ্ট্য প্রকাশ করে ফেলে, তাই অনুপাত হচ্ছে আমাদের 1:2:1 হয়েছে। লিথেল জিনের কারণে কোন রোগ হয়, হিমোফিলিয়া হয়, থ্যালাসেমিয়াও হয়, দুইটাই লিথেল জিনের কারণে হয়। বর্ণান্ধতায় লিথেল জিনের কোনো ভূমিকা নাই, বর্ণান্ধতা রাতকানায় ভূমিকা নাই, আমাদের রাতকানা হিমোফিলিয়াতেও ভূমিকা নেই, হিমোফিলিয়া এবং থ্যালাসেমিয়াতে আমাদের ভূমিকা আছে। আর কোন কোন লিথেল জিন গঠিত রোগ আছে, এটা হচ্ছে সিকল সেল ডিজিজ। একটা কি আমাদের এই সিকল সেল ডিজিজ, সিকল সেল এনিমিয়া, সিকল সেল এনিমিয়া এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে আমাদের সিকল সেল এনিমিয়া, তারপর আসে হচ্ছে এই রেটিনোব্লাস্টোমা, 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 আর এরপর আসে হচ্ছে ব্রাকিফ্যালাঞ্জি, 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 তারপর আসে হচ্ছে যে আমাদের ব্রাকিফ্যালাঞ্জি, জন্মগত ইকথিওসিস, জন্মগত ইকথিওসিস, জন্মগত ইকথিওসিস, জন্মগত ইকথিওসিস। তাহলে খেয়াল করো, সিকেল সেল এনিমিয়া, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি, জন্মগত ইকথিওসিস, তারপর আসে আমাদের কি, তারপর আসে হচ্ছে আমাদের নেক্সট আরেকটা যেটা আসে সেটার নাম হচ্ছে আমাদের রেটিনো সিস্টিক ফাইব্রোসিস, সিস্টিক ফাইব্রোসিস, সিস্টিক ফাইব্রোসিস, সিস্টিক ফাইব্রোসিস। তো এরা হচ্ছে যে আমাদের কি এই, আর সাথে তো আমাদের থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া আছে, এরা লিথেল জিন ঘটিত রোগ, এরা লিথেল জিন ঘটিত রোগ। ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটা আমাদের হচ্ছে সাবভাইটাল জিন, সাবভাইটাল লিথাল জিন, সাবভাইটাল লিথাল জিন, সাবভাইটাল লিথাল জিন, সাবভাইটাল লিথাল জিন। এই লিথাল জিনের প্রভাব, যদি লিথাল জিনের প্রভাব, লিথাল জিনের প্রভাব, লিথাল জিনের প্রভাব, লিথাল জিনের প্রভাব, লিথাল জিনের প্রভাব যদি হচ্ছে যে আমাদের মোর দেন 50% হয়, মোর দেন 50% হয়, তখন তাকে কি বলবো, লিথাল জিনের প্রভাব যদি আমাদের লেস দেন 50% হয়, তখন তাকে কি বলবো, মোর দেন 50% যদি হয় লিথাল জিনের প্রভাব, তখন তাকে বলি আমরা সেমি লিথাল জিন, তখন তাকে আমরা কি বলি, সেমি লিথাল জিন, সেমি লিথাল জিন। আর লিথাল জিনের প্রভাব যদি লেস দেন 50% হয়, তখন তাকে বলবো হচ্ছে আমরা সাব ভাইটাল জিন, সাব ভাইটাল জিন। সাব ভাইটাল জিন হচ্ছে আমাদের এই যে ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা। আর সেমিলিথাল জিনের উদাহরণ হচ্ছে আমাদের হিমোফিলিয়া, হিমোফিলিয়াটা হচ্ছে আমাদের সেমিলিথাল জিন, সেমিলিথাল জিন, হিমোফিলিয়া। মোর দেন 50% হচ্ছে যে আমাদের মানুষ মারা যায়। তো আমাদের হচ্ছে যারা এইচএসসি বায়োলজি প্রিপারেশন নিচ্ছ, সামনে এইচএসসি প্রিপারেশন নিচ্ছ, সামনে কিন্তু অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নেওয়া এবং অ্যাডমিশন টেস্টে এগিয়ে যাওয়ার সময় কিন্তু এখনই। সো আমরা অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের সেরা জার্নি শুরু করব কিন্তু আলফা 7.0 এর সাথে। সো আমাদের প্রি বুকিং দেওয়ার এবং কোর্সে ভর্তি হওয়ার জন্য আমরা তোমাদেরকে লিঙ্কটা কমেন্টে ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা প্রি বুকিংটা দিয়ে রাখো, যারা যুক্ত হতে চাও এখনই পে করে কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা, সমপ্রকটতায় মেন্ডেলের যে অনুপাত আছে, সমপ্রকটতায় সমপ্রকটতায় আমাদের হচ্ছে মেন্ডেলিয়ান অনুপাতের পরিবর্তিত রূপ কোনটা, সমপ্রকটতায় মেন্ডেলীয় অনুপাতের পরিবর্তিত রূপ কোনটা, সমপ্রকটতায় হইলে আমাদের মেন্ডেলীয় অনুপাতের পরিবর্তিত রূপ হচ্ছে 1:2:1।
মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হচ্ছে আমাদের কয়টা আছে? ব্যতিক্রম আছে আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম 1 নম্বরে হচ্ছে পরিপূরক জিন। পরিপূরক জিন, পরিপূরক জিন, পরিপূরক জিনের অনুপাত হচ্ছে আমাদের 9:7। এপিস্টেসিসের মধ্যে দুইটা এপিস্টেসিস আছে। এপিস্টেসিসের মধ্যে যেটা প্রকট প্রকট এপিস্টেসিসের অনুপাত হচ্ছে 13:3। প্রকট এপিস্টেসিসের অনুপাত কি? 13:3। আর হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত 9:7। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত হচ্ছে আমাদের 9:7। ওকে। আর 3 নম্বরে হচ্ছে আমাদের কি? 3 নম্বরে হচ্ছে আমাদের থার্ড নাম্বার যেটা, সেটার নাম কি? থার্ড নাম্বার হচ্ছে আমাদের এই, আর ভুলে গেলাম, পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে অনুপাত হওয়ার কথা ছিল আমাদের কত? ইনহেরিটেন্স। তাহলে অনুপাত হওয়ার কথা ছিল কত? অনুপাত হইল কত? পলিজেনিক ইনহেরিটেন্স যে আছে এটার অনুপাতটা হচ্ছে আমাদের কত? এটার অনুপাত হচ্ছে 1:4:6:4:1। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত ব্যতিক্রম কোনটা আমরা তাহলে পাচ্ছি? পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিন, এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। কোন জিনের কারণে মেন্ডেলের সূত্রের অনুপাত পরিবর্তিত হয়ে 13:3 হয়? 13:3 হয় এপিস্টেসিস জিনের কারণে। তাইলে দেখো, যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে বলে এপিস্টেটিক জিন, যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে বলে হাইপোস্টেটিক জিন। তাহলে যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়, তাহলে যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়, যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়, যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়, যে জিন বৈশিষ্ট্য প্রকাশে কি করে আমাদের? বাধা পায়। যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে কি বলি আমরা? তাকে আমরা বলি হচ্ছে এপিস্টেটিক জিন। আর যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হাইপোস্ট্যাটিক জিন। হাইপোস্ট্যাটিক জিন একটা হচ্ছে এপিস্টেটিক জিন আর একটা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। একটা এপিস্টেটিক জিন, একটা হাইপোস্ট্যাটিক জিন। আচ্ছা, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের আমাদের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে কত? 9:7। দ্বৈত প্রচ্ছন্ন জিনের হচ্ছে আমাদের এই উদাহরণ কি? উদাহরণ হচ্ছে মুখ বধিরতা। মুখ এবং বধিরতা। আমরা হচ্ছে মুখ বধির দুইজনকে বিয়ে দিলে দেখা যাবে তাদের সন্তানরা সব হচ্ছে কি? তাদের সন্তান সব স্বাভাবিক হচ্ছে। সেই স্বাভাবিক সন্তানদের মধ্যে যদি বিয়ে হয় তখন তাদের আবার হচ্ছে যে বংশধররা মুখ বধির হবে। তো স্বাভাবিক সন্তানদের মধ্যে তো মুসলমানরা আমরা বিবাহ করি না, ইনসেস্ট মুসলমানদের মধ্যে নাই, বাট অন্যান্য অনেক মানুষের মধ্যে কিন্তু এই ইনসেস্ট আছে। দেখা যায় যে আত্মীয় মানে ভাই বোনের মধ্যে বিবাহ। আর বিদেশে তো অনেক সময় আমরা জানি না কে কার ভাই কে কার বোন। আচ্ছা, 9:7 অনুপাতের কারণ কি আমাদের? এই 9:7 অনুপাতের কারণ হচ্ছে এই ডুপ্লিকেট প্রচ্ছন্ন জিন। ডুপ্লিকেট মানে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এর কারণে 9:7 হয়। উদ্দীপক উল্লিখিত ক্রস দ্বারা মুখ বধির সন্তান হওয়ার সম্ভাবনা কত ভাগ? এটা আমি কোথা থেকে পাবো? ক্রস আমি কই পাবো? ক্রস তো পাওয়ার হচ্ছে যে আমাদের সুযোগ নেই। ক্রস নাই। আচ্ছা আচ্ছা, মানুষের দেহে কতটি অটোজোম থাকে? মানুষের দেহে অটোজোম কতটি বলছে, তাই না? টি বলছে। তাহলে টি বললে আমাদের অটোজোম কয়টা আছে? অটোজোম হচ্ছে আমাদের 44টা। 22 জোড়া বা 44টা অটোজোম আছে। কোন প্রাণীর ক্ষেত্রে পুরুষ অপেক্ষা স্ত্রীতে একটি ক্রোমোজোম কম থাকে? তাই দেখো যে আমাদের হচ্ছে যে এটার উত্তর হবে ঘাসফড়িং। বাট এটা একটু তোমাকে দেখায় যায় মজার জিনিসটা, যে ঘাসফড়িং তো এটা তোমাকে একটু দেখাই যে আমাদের হচ্ছে পুরুষে একটা ক্রোমোজোম কম থাকে। এটা কোথায় থাকে? এইটা আমাদের এই যে দেখো আমাদের হচ্ছে এই দুই ধরনের লিঙ্গ পদ্ধতি আছে। যেভাবে তুমি হচ্ছে যে লিঙ্গ নির্ধারণ করার দুইটা পদ্ধতি হচ্ছে যে আছে। একটা হচ্ছে XXXY পদ্ধতি, আরেকটা হচ্ছে যে XXX0 পদ্ধতি। এই দুইটা পদ্ধতি হচ্ছে খুব কমন আমাদের হচ্ছে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে। তাহলে এই XXXY পদ্ধতিতে কারা আছে? মানুষ আছে, ড্রসোফিলা সহ বিভিন্ন ধরনের পতঙ্গ আছে, গাজা আছে, তেলাকুচা আছে। গাজা কি? গাজা কিন্তু উদ্ভিদ। ঠিক আছে, গাজা উদ্ভিদ, মূলত তামাক গাছ বুঝাইতে চাইছে, খাঁটি বাংলা ভাষায় গাজা বলে ফেলছে। তাই মানুষ, ড্রসোফিলা সহ বিভিন্ন ধরনের পতঙ্গ, গাজা আর তেলাকুচা। আর এখানে XXX0, জিরো মানে কি আমাদের? জিরো মানে ক্রোমোজোম নাই। জিরো মানে কি? জিরো মানে হচ্ছে ক্রোমোজোম নাই, একটা ক্রোমোজোম কম। তাহলে এটা ঘাসফড়িং এ দেখা যাবে, ছারপোকাতে দেখা যাবে এবং ডায়োস্কোরিয়া শ্রেণীর উদ্ভিদে দেখা যাবে। তাহলে হচ্ছে ওয়াই না থাকা, এখানে আমরা কি লিখি? শূন্য লিখি। ওয়াই না থেকেই শূন্য
লিখি আমাদের পুরুষে একটা ক্রোমোজোম, পুরুষে ওয়াই ক্রোমোজোম অনুপস্থিত, পুরুষে একটা ক্রোমোজোম কম থাকে আমাদের। তারপর দেখো ঘাসফড়িং এর লিঙ্গ নির্ধারণ লিখি এক্স 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 জিরো, এক্স 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 জিরো। এই দুইটাও কিন্তু লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, বাট এগুলো আসলে হচ্ছে আমাদের খুব কম পরিমাণে দেখা যায়। নেক্সট হচ্ছে সামনে যদি যাই, বর্ণান্ধতার জন্য দায়ী জিন কি? বর্ণান্ধতার জন্য দায়ী জিন হচ্ছে আমাদের সেক্স লিঙ্কড ডিজিজ। বর্ণান্ধতা আমাদের একটা কি এক্স লিঙ্কড ডিজিজ। তাহলে বর্ণান্ধতার জন্য দায়ী জিনকে আমাদের, বর্ণান্ধতার জন্য দায়ী জিন হচ্ছে এক্স লিঙ্কড জিন হচ্ছে আমাদের বর্ণান্ধতার জন্য দায়ী জিন। আচ্ছা, আসো আমরা আমাদের নেক্সট প্রশ্নের মধ্যে যাই। সেটা হচ্ছে যে এই যে বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক দৃষ্টির নারীর বিয়ে হয়েছে, বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক দৃষ্টির নারীর হচ্ছে বিয়ে হয়েছে, নারীটা বাহক না। এখন স্বাভাবিক দৃষ্টির নারী দুই টাইপের হতে পারে, একদম 100% স্বাভাবিক, আর একটা হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক। আচ্ছা, এর মধ্যে বিয়ে হলে তাদের স্বাভাবিক দৃষ্টির কন্যা সন্তানের সম্ভাব্য হার কত? তাহলে হচ্ছে বর্ণান্ধ পুরুষ মানে এক্স, একটা সি তার হচ্ছে যে আক্রান্ত, আমাদের কালার ব্লাইন্ড দিলাম, আছে বড় হাতের ওয়াই। স্বাভাবিক দৃষ্টির নারী সে হচ্ছে যে বর্ণান্ধ বাহক না, সে বর্ণান্ধ বাহক না, দুইটা এক্সই স্বাভাবিক দিলাম। এখন তোমাদের বইগুলাতে এখানে যেভাবে লেখে যে স্বাভাবিক এক্সটাকে লেখে এভাবে, এক্স বড় হাতের সি, এক্স বড় হাতের সি, এভাবেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন তাহলে আমাদের এখান থেকে হচ্ছে যে গ্যামেটটা পাচ্ছি আমরা, একটা হচ্ছে এক্স ছোট হাতের সি, একটা হচ্ছে বড় হাতের ওয়াই, আর একটা হচ্ছে এক্স বড় হাতের সি, এক্স বড় হাতের সি, এক্স বড় হাতের সি, এক্স বড় হাতের সি। এখন খেয়াল করো, তাহলে এই দুইটা জায়গায় আমরা দেখতে পাই এক্স বড় হাতের সি, এক্স ছোট হাতের সি। এখানে দেখতে পাবো হচ্ছে আমরা এক্স বড় হাতের সি, এক্স হচ্ছে ছোট হাতের সি। এখানে দেখতে পাবো হচ্ছে আমরা এক্স বড় হাতের সি, বড় হাতের ওয়াই। এখানে আমরা দেখতে পাবো হচ্ছে যে এক্স বড় হাতের সি, বড় হাতের ওয়াই, এক্স বড় হাতের সি, বড় হাতের ওয়াই। এখন তাহলে দেখো যে তার যে মেয়ে কন্যা সন্তান আছে, কন্যা সন্তানের মধ্যে দুইটা কন্যা সন্তানই কিন্তু হচ্ছে আমাদের এই হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক, স্বাভাবিক কিন্তু বাহক। যদি বাবা বর্ণান্ধ হয় তাহলে মেয়েরা 100% বাহক হবে, কিন্তু স্বাভাবিক দৃষ্টির হবে, স্বাভাবিক কিন্তু বাহক। তাহলে হচ্ছে এই তার দুইটা মেয়ে কি আমাদের, তার দুইটা মেয়ে হচ্ছে আমাদের স্বাভাবিক কিন্তু বাহক, দুইটা মেয়েই আমাদের কি স্বাভাবিক কিন্তু বাহক, দুইটা মেয়েই হচ্ছে, ইনিও হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক, স্বাভাবিক কিন্তু বাহক, স্বাভাবিক কিন্তু বাহক। এখানেও হচ্ছে যে আমাদের স্বাভাবিক কিন্তু বাহক, স্বাভাবিক কিন্তু হচ্ছে বাহক, স্বাভাবিক কিন্তু বাহক, স্বাভাবিক কিন্তু হচ্ছে কি আমাদের বাহক। ওকে, তাহলে হচ্ছে দেখো আমাদের স্বাভাবিক দৃষ্টির কন্যা সন্তানদের সম্ভাব্য হার কত? 100%। দুইটা কন্যাই হচ্ছে স্বাভাবিক হচ্ছে, কেউ বর্ণান্ধ হচ্ছে না, হ্যাঁ বর্ণান্ধ বাহক হচ্ছে। একাদশ শ্রেণীর ছাত্রী মিনি স্বাভাবিক বর্ণদর্শনে সক্ষম হলেও তার ভাই বর্ণান্ধ, মিনির পিতামাতার জিনোটাইপ কি? খেয়াল করে দেখো, একটা জিনিস মনে রাখবা যে বাবা বর্ণান্ধ হইলে তা মেয়েদের যাবে, মা বর্ণান্ধ হইলে সেটা ছেলেদের যাবে। এখন হচ্ছে বাবার থেকে যায় মেয়েতে, মার থেকে যায় ছেলেতে, এই কনসেপ্টটা মনে রেখে। এখন মিনি স্বাভাবিক বর্ণ দর্শনে সক্ষম, মিনি স্বাভাবিক দেখতে পায়, কিন্তু তার ভাই হচ্ছে একটা বর্ণান্ধ, তার এক ভাই বর্ণান্ধ। এক ভাই বর্ণান্ধ মানে হচ্ছে তার মা একজন আমাদের হচ্ছে যে বর্ণান্ধ বাহক, তার মা হচ্ছে জিনিসটা এরকম যে তার মা ধরো এক্স বড় হাতের সি, এক্স ছোট হাতের সি, মা বর্ণান্ধ বাহক, আর বাবা হচ্ছে স্বাভাবিক, বাবা স্বাভাবিক। বাবা যদি স্বাভাবিক হয় তাইলেও কিন্তু হচ্ছে বাবা স্বাভাবিক, এই কনসেপ্টে যদি আসে তাইলে আমাদের হচ্ছে যে ছেলে কিন্তু হচ্ছে বর্ণান্ধ হওয়ার বাবা স্বাভাবিক। এখন এই কনসেপ্টে যদি থাকে তাইলেও তার এক ভাই বর্ণান্ধ হতে পারে, তার এক ভাই বর্ণান্ধ হতে পারে। এখন হচ্ছে এখানে সি না দেখে বি দেখাইছে, যদি বি দেখায় তাহলে সমস্যা আছে আমার, তাইলেও কোনো সমস্যা নেই। ধরো বড় হাতের বি দিয়ে স্বাভাবিক জিন বুঝাচ্ছে আর ছোট হাতের বি দিয়ে বর্ণান্ধ জিন বুঝাচ্ছে, তাহলে ধরো তার বাপ স্বাভাবিক, মা বর্ণান্ধ, বাপ স্বাভাবিক, মা হচ্ছে বর্ণান্ধ বাহক। তারপরেও কিন্তু হচ্ছে যে তার কি হইতে পারে, এক্স বড় হাতের বি, এক্স বড় হাতের বি, এখানে আসে হচ্ছে এক্স বড় হাতের বি হচ্ছে যে ওয়াই, এখানে আসে এক্স বড় হাতের বি, এক্স ছোট হাতের বি, আর এখানে আসে হচ্ছে যে এক্স ছোট হাতের বি ওয়াই, এক্স ছোট হাতের বি ওয়াই। তাহলে খেয়াল করে দেখো আমাদের এই যে তার একটা ভাই কি হইতে পারে, তার একটা ভাই হচ্ছে বর্ণান্ধ হইল, আর হচ্ছে মেয়েটা হচ্ছে কি হইলো, স্বাভাবিক হইলো, মেয়েটা স্বাভাবিক হইলো। এখন এইটা যদি থাকে আমরা এটা দিতে পারবো। এখন এইটা যদি না থাকে আমরা বাবাকে কখনোই বর্ণান্ধ বানাবো না এই জায়গায়, কারণ বাবা বর্ণান্ধ হইলে সেটা প্রভাবটা মেয়ের উপর আইসা পড়বে, এবং মা অলরেডি বর্ণান্ধ বাহক। সো হচ্ছে বাবা যদি বর্ণান্ধ হয় তাহলে একটা মেয়ে বর্ণান্ধ হয়ে যাওয়ার রিস্ক থাকবে। তাই আমরা হচ্ছে যে এখানে কি করলাম, যে মাকে বাহক আর বাবা স্বাভাবিক, দরকার হলে মাকে আমরা বর্ণান্ধ, বাবা স্বাভাবিক নিব। তাহলে দেখো আমরা যেটা করছি সেটা কি
কি আছে? ইয়েস, সেটা আছে এবং সেটাই তাহলে অ্যান্সার হবে, সেটাই তাহলে অ্যান্সার হবে আমাদের হচ্ছে যে সেটাই অ্যান্সার হবে। কারণ এখানে অপশনগুলো দেওয়া আছে, দেখো এখানে এক্স বড়াতে বি যদি স্বাভাবিক ধরি তাহলে এখানে সবাই স্বাভাবিক, তাহলে আলটিমেটলি সবাই স্বাভাবিক হবে। এখানে সবাই বর্ণান্ধ, তাহলে সবাই বর্ণান্ধ হবে। এখানে যেটা বাবাকে বর্ণান্ধ বলছে, বাবা বর্ণান্ধ হইলে এটা ছেলের উপর কোনো ইফেক্ট পড়বে না, তাহলে মাথায় ঢুকায় ফেলো, বাবা বর্ণান্ধ হইলে ছেলের উপর না মেয়ের উপর ইফেক্ট পড়বে, মা বর্ণান্ধ হইলে সেটা মেয়ের উপর না ছেলের উপর ইফেক্ট পড়বে। আচ্ছা আসো, নিচের কোন ধরনের মিলনে সকল পুত্র বর্ণান্ধ হবে? সব ছেলে বর্ণান্ধ হইতে গেলে অপশন হচ্ছে যে আমাদের মাকে বর্ণান্ধ হইতে হবে, এটা হচ্ছে 1 নম্বর কথা। মা বর্ণান্ধ, মা হচ্ছে এক্স ছোট হাতে সি, মা এক্স ছোট হাতে সি। বাবা যদি এক্স বড় হাতে সি ওয়াইও হয়, তারপরে হচ্ছে সবগুলা ছেলে বর্ণান্ধ হবে। কারণটা কি, কনসেপ্টটা দেখো যে বাবার ওয়াই তো মার এক্স এর সাথে মিলবে, সো মার দুইটা এক্সই যদি আক্রান্ত না হয়, মার দুইটা এক্সই যদি বর্ণান্ধর জন্য দায়ী জিন না থাকে, তাহলে সকল সন্তান কিভাবে স্বাভাবিক, সকল সন্তান কিভাবে বর্ণান্ধ হবে? হ্যাঁ, বাবা বর্ণান্ধ হইলেও হবে, বাবা বর্ণান্ধ হইলেও হবে, বাট মাকে বর্ণান্ধ হইতে হবে। সো মা বর্ণান্ধ, এটা একটা জায়গায় আছে, তাহলে একটা জায়গায় অ্যান্সার আসবে, একটা জায়গায় অ্যান্সার আসবে। তারপর খেয়াল করো যে মা বর্ণান্ধ আর পিতা স্বাভাবিক হলে পুত্রগণ শতকরা কত শতাংশ আমাদের হচ্ছে বর্ণান্ধ হবে? মা যদি বর্ণান্ধ হয় আর পিতা স্বাভাবিক, কোনো কথা নেই, মা বর্ণান্ধ মানে মার দুইটা এক্স ক্রোমোজোম ইনফেক্টেড, বাবার ওয়াইয়ের সাথে মিলবে, তার মানে সন্তান ছেলে দুইটাই হচ্ছে বর্ণান্ধ হবে। ছেলে বর্ণান্ধ হওয়ার রেট কত? ছেলে বর্ণান্ধ হওয়ার রেট 100%। তারপরে প্রশ্ন হচ্ছে কোন রোগটিকে রাজকীয় রোগ বলা হয়? হিমোফিলিয়া রোগটা হচ্ছে রাজা রানীদের মধ্যে পাওয়া গেছে। রানী এলিজাবেথের হচ্ছে 2 মেয়ে অ্যালিস এবং বিয়াট্রিস, তার হিমোফিলিয়া বাহক ছিল, তার পরবর্তী প্রজন্ম হিমোফিলিয়া আক্রান্ত হয়েছে, তাহলে এই হিমোফিলিয়াকে বলা হয় হচ্ছে আমাদের রাজকীয় রোগ বলা যায়। আমাদের হচ্ছে মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্সে কিন্তু ভর্তি এবং প্রি বুকিং চলছে, সো তোমরা যারা যুক্ত হতে চাও দ্রুততম সময়ের মধ্যে কিন্তু যুক্ত হয়ে যাও। নেক্সট কথা হচ্ছে আমাদের ক্লাসিক হিমোফিলিয়ার জন্য দায়ী হচ্ছে ফ্যাক্টর 8-এর অনুপস্থিতি, ক্লাসিকের জন্য দায়ী। ফ্যাক্টর 9-এর অনুপস্থিতি আমাদের হচ্ছে ফ্যাক্টর 9-এর অনুপস্থিতি কিসের জন্য দায়ী? ফ্যাক্টর 9 নাই, ফ্যাক্টর 9-এর অনুপস্থিতি হচ্ছে আমাদের হিমোফিলিয়া টাইপ বি বা ক্রিসমাস ডিজিজের জন্য দায়ী। ফ্যাক্টর 9-এর অনুপস্থিতি হচ্ছে হিমোফিলিয়া টাইপ বি, 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 হিমোফিলিয়া টাইপ বি বা ক্রিসমাস ডিজিজের জন্য, ক্রিসমাস ডিজিজের জন্য দায়ী, ক্রিসমাস ডিজিজের জন্য দায়ী, ক্রিসমাস ডিজিজের জন্য দায়ী। হিমোফিলিয়া আক্রান্ত মহিলার সম্ভাব্য পিতামাতাকে, একটা ফিমেল আমাদের হিমোফিলিয়া আক্রান্ত হয়েছে, হিমোফিলিয়া আক্রান্ত হলে বাপকে অবশ্যই বর্ণান্ধ হইতে হবে। মা বর্ণান্ধ হইয়া পোলাপান জীবনে হিমোফিলিয়া আক্রান্ত বানাইতে পারবে না, কারণ মা যদি বর্ণান্ধ হয় দেখা যায় মেয়ে দুজনই বর্ণান্ধ বাহক হবে। বাবাকে বর্ণান্ধ হইতে হবে 100%, তাহলে বাবা বর্ণান্ধ কই আছে? আচ্ছা, এটা হিমোফিলিয়া, সেম কাহিনীর জন্য বাবাকে হিমোফিলিক হইতে হবে, বাবা হিমোফিলিক আছে, বাবা হিমোফিলিক আছে, এই দুইটা বাদ, সুস্থ বাবার মেয়ে কোনোদিন হিমোফিলিয়া আক্রান্ত হবে না। এখন মা যদি সুস্থ থাকে তাহলে কাহিনীটা কি দেখো, বাবা হিমোফিলিক, দ্যাট মিনস বাবা এক্স ছোট হাতের এইচ বড় হাতের ওয়াই, মা হচ্ছে যে সুস্থ, মার দুইটা এইচই স্বাভাবিক, তাহলে কি হবে যে এই একটা এইচ যদি খালি থাকে আক্রান্ত, সে হচ্ছে যে কখনোই ফিমেলকে হিমোফিলিয়া আক্রান্ত করতে পারবে না, কারণ হিমোফিলিয়া আক্রান্ত হইতে গেলে কি হইতে হবে? আমাদের দুইটা এক্স ক্রোমোজোমে আক্রান্ত হইতে হবে। বর্ণান্ধ হইতে গেলে কি হবে? দুইটা এক্স ক্রোমোজোমে আক্রান্ত হইতে হবে। এক্স লিঙ্ক ডিজিজগুলোতে ফিমেলের আপার হ্যান্ড থাকে কেন? কারণ ফিমেলে দুইটা এক্স ক্রোমোজোম, ফিমেলের দুইটা এক্স ক্রোমোজোম থাকার কারণে যেটা দেখা যায়, একটা এক্স ক্রোমোজোম আক্রান্ত হইলে অন্যটা কি করে? ব্যাকআপ দেয়, অন্যটা কি করে? ব্যাকআপ দেয়। সো হচ্ছে সুস্থ মায়ের ক্ষেত্রে সম্ভব না, মা যদি বাহক হয়, বাবা হিমোফিলিক হয়, তখনই শুধুমাত্র হচ্ছে যে আমাদের হিমোফিলিয়া আক্রান্ত মেয়ে হওয়া সম্ভব, হিমোফিলিয়া আক্রান্ত মহিলা হওয়া সম্ভব। সো মা বাহক মানে হচ্ছে মা একটা বড় হাতের এইচ, একটা ছোট হাতের এইচ, আর বাবা হচ্ছে আক্রান্ত, তাইলে আমাদের কি হচ্ছে? তাইলে আমাদের হচ্ছে এই যে এক্স বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ। সো এই যে মেয়েটা হিমোফিলিক হয়ে গেল, মেয়েটা কি হয়ে গেল? হিমোফিলিক হয়ে গেল। মেয়েটা কেমন হয়ে গেল? মেয়েটা হিমোফিলিক হয়ে গেল। এবার আসো যে নিচের কোন কারণে হাই স্কুলে একজন ছাত্র চলৎ শক্তিহীন হয়ে যেতে পারে? চলৎ শক্তিহীন, তোমার চলৎ শক্তি হঠাৎ করে চলে যেতে পারে মাসকুলার ডিস্ট্রফির জন্য, কারণ মাসকুলার ডিস্ট্রফিতে হচ্ছে আমাদের ডিস্ট্রফিন নামক প্রোটিনের অভাব থাকে, 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 ডিস্ট্রফিন নামক প্রোটিনের অভাব, ডিস্ট্রফিন নামক প্রোটিনের
অভাব থাকে, ডিস্ট্রফিন নামক কিসের অভাব থাকে, ডিস্ট্রফিন নামক প্রোটিনের অভাব থাকে, ডিস্ট্রফিন নামক প্রোটিনের অভাব থাকে। আচ্ছা, তারপরে একটা জিনিস দেখো, এবি রক্তের গ্রুপধারী ব্যক্তি, এবি রক্তের গ্রুপধারী যে ব্যক্তি আছে তার বংশগতে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে? এবি, দেখো আমাদের হচ্ছে রক্তের এল এ এল বি, এই দুইটা, এল এ হচ্ছে ব্লাড গ্রুপ এ প্রকাশের জন্য দায়ী, এল বি ব্লাড গ্রুপ বি প্রকাশের জন্য দায়ী, এল ও ব্লাড গ্রুপ হচ্ছে ও প্রকাশের জন্য দায়ী। তো দেখা গেছে আমাদের ব্লাড গ্রুপ এ যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে যে ব্লাড গ্রুপ আমাদের হচ্ছে এ যারা, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে দুইটা টাইপ, এল এ এল এ এল এ অথবা এল এ এল ও। ব্লাড গ্রুপ বি যারা, তারা হচ্ছে এল বি বা এল বি এল ও। ব্লাড গ্রুপ হচ্ছে ও যারা, তারা হচ্ছে যে আমাদের এল ও। ব্লাড গ্রুপ এ বি যারা, তারা হচ্ছে যে আমাদের এল এ এল বি, এবং দুইটাই প্রকাশ পাচ্ছে। দ্যাট মিনস এটা একটা সমপ্রকটতা, এটা কি একটা সমপ্রকটতা, যেহেতু দুইটাই প্রকাশ পাচ্ছে তাহলে এটা কি সমপ্রকটতা। তারপর আসে দেখ হচ্ছে আমাদের মানুষের কোন ব্লাড গ্রুপটি সার্বজনীন গ্রহীতা? সার্বজনীন গ্রহীতা এবি, সার্বজনীন দাতা হচ্ছে আমাদের ও। তাহলে হচ্ছে যে আমাদের সার্বজনীন দাতা, ও কি আমাদের সার্বজনীন দাতা, ও কি আমাদের সার্বজনীন দাতা, ও হচ্ছে সার্বজনীন দাতা। বি ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে? যে সার্বজনীন দাতা তার রক্ত তো নিতেই পারবে, মানে ও ব্লাড গ্রুপের রক্ত নিতে পারবে, আর নিজের ব্লাড গ্রুপ তো নিতে পারবে, তাহলে বি আর ও থেকে রক্ত নিতে পারবে। আমাদের হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের শর্ত হচ্ছে দাতার আমাদের হচ্ছে অ্যান্টিবডি আর গ্রহীতার অ্যান্টিজেন সেম হওয়া যাবে না। তাহলে হচ্ছে গ্রহীতার অ্যান্টিজেন আর দাতার অ্যান্টিবডি সেম হওয়া যাবে না, তাহলে আমরা ব্লাড গ্রুপ দিতে পারবো। আমাদের হচ্ছে অ্যান্টিবডি বিহীন রক্তের গ্রুপ, কোন রক্তে কোনো অ্যান্টিবডি নাই, কোনো অ্যান্টিবডি হচ্ছে নাই, সেটা হচ্ছে এবি ব্লাড গ্রুপ। এবি ব্লাড গ্রুপ হচ্ছে অ্যান্টিবডি বিহীন। আর হচ্ছে ও ব্লাড গ্রুপ যে আছে সেটা হচ্ছে আমাদের ও ব্লাড গ্রুপ হচ্ছে অ্যান্টিজেন বিহীন, আমাদের অ্যান্টিজেন বিহীন। তাহলে হচ্ছে যে আমাদের এই ব্লাড গ্রুপ এ অ্যান্টিজেন বি অ্যান্টিবডি, ব্লাড গ্রুপ বি অ্যান্টিজেন, আমাদের হচ্ছে এ অ্যান্টিবডি। ব্লাড গ্রুপ এ বি আমাদের হচ্ছে এ আর বি দুইটা অ্যান্টিজেন থাকে। ব্লাড গ্রুপ ও কোনো অ্যান্টিজেন নাই, কিন্তু আমাদের সকল অ্যান্টিবডি আছে। নেক্সট আমরা সামনের দিকে যদি যাই, বাবা মা উভয়ের রক্তের গ্রুপ এবি হলে সন্তানের রক্তের গ্রুপ হচ্ছে এবি হওয়ার সম্ভাবনা কতটুকু? বাবা হচ্ছে এবি, মাও এবি, তাহলে হচ্ছে এবি মানে এল এ এল বি, এ এবি মানেও এল এ এল বি, তাহলে যদি মিলাও তাহলে হচ্ছে এল এ এল এ, এটা মিলাইলে এল এ এল বি, এটা মিলাইলে এল এ এল বি, এটা মিলাইলে কি এল বি এল বি। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট? 50%। কত পার্সেন্ট? 50%। আর এইচ এর জিনোটাইপ কোনটা? আর এইচ এর জিনোটাইপ হচ্ছে সিডিই, আর এইচ এর জিনোটাইপ হচ্ছে বড় হাতে সিডিই বা ছোট হাতে সিডিই, এটা হচ্ছে আর এইচ এর জিনোটাইপ। নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী, আমাদের হচ্ছে নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাসের ফলে তাদের মধ্যে যে বিবর্তন দেখা যায়, যে নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী ভিন্ন ভিন্ন পরিবেশে আছে, তাহলে হচ্ছে এই জীবগোষ্ঠী এটা, আর হচ্ছে জীবগোষ্ঠী এবং পরিবেশ ভিন্ন, জীবগোষ্ঠী কিন্তু পরিবেশ ভিন্ন, জীবগোষ্ঠী কিন্তু পরিবেশ ভিন্ন, এটা হচ্ছে জীবগোষ্ঠী কিন্তু এটা পরিবেশ ভিন্ন। পরিবেশ 1, পরিবেশ 2, পরিবেশ 3, পরিবেশ 1, পরিবেশ 2, পরিবেশ 3, তিনটা পরিবেশ আছে। জীবগোষ্ঠী 1 কিন্তু পরিবেশ ভিন্ন, জীবগোষ্ঠী 1 কিন্তু পরিবেশ ভিন্ন। আচ্ছা, এখানে খেয়াল করো, আমরা যদি দেখি এই যে দেখো আমাদের এখানে তিনটা বিষয় আছে, অভিসারী বিবর্তন, অপসারী বিবর্তন। নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী যখন ভিন্ন ভিন্ন পরিবেশে থাকে সেটাকে বলা হয় অপসারী বিবর্তন, আর দূর সম্পর্কিত জীবগোষ্ঠী যখন একই পরিবেশে থাকে তখন সেটাকে বলা হয়
অভিসারী বিবর্তন। তাহলে এই যে আমরা আমরা একই পরিবেশে এক নির্দিষ্ট জীবগোষ্ঠী ভিন্ন ভিন্ন পরিবেশে আছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা অপসারী বিবর্তন বলবো, অপসারী বিবর্তন বলবো। আর হচ্ছে অভিসারী বিবর্তন কখন বলতাম? অভিসারী বিবর্তন বলতাম হচ্ছে আমরা যে ভিন্ন ভিন্ন জীবগোষ্ঠী একই পরিবেশে থাকলে, ভিন্ন ভিন্ন জীবগোষ্ঠী একই পরিবেশে থাকলে, ভিন্ন ভিন্ন জীবগোষ্ঠী একই পরিবেশে, ভিন্ন ভিন্ন জীবগোষ্ঠী আমাদের হচ্ছে একই পরিবেশে, ভিন্ন ভিন্ন জীবগোষ্ঠী একই পরিবেশে, ভিন্ন ভিন্ন জীবগোষ্ঠী যদি আমাদের একই পরিবেশে থাকে তখন তাকে আমরা হচ্ছে যে কি বলি? অভিসারী বিবর্তন বলি। এরপর আসা যাক হচ্ছে আমাদের পরিব্যক্তির মতবাদ কে দেয়? পরিব্যক্তির মতবাদ, পরিব্যক্তির মতবাদ দেয় হচ্ছে আমাদের আগস্ট ওয়াইজম্যান। আগস্ট ওয়াইজম্যান। আমাদের ডারউইন দিছে হচ্ছে, ডারউইনের মতবাদের নাম কি? ডারউইনের মতবাদের নাম হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ডারউইনের মতবাদের নাম কি? প্রাকৃতিক নির্বাচন মতবাদ। প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ডারউইনের মতবাদের নাম হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ল্যামার্কের নাম কি আমাদের? ল্যামার্কের নাম হচ্ছে, হোয়াট ইজ ল্যামার্কের নাম? ল্যামার্কের নাম হচ্ছে আমাদের ভুলে গেলাম। ল্যামার্ক সাহেবের নাম হচ্ছে তোমার অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। ল্যামার্কের মতবাদের নাম কি? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। উত্তরাধিকার মতবাদ। উত্তরাধিকার মতবাদ। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। আচ্ছা, এগুলো সুন্দর করে তোমাদের বই লেখা আছে। এই জায়গায় আমি হচ্ছে বইয়ের ছবিটা নিয়ে আসতেছি, যে তোমাদের বই হচ্ছে যে লেখা আছে যে মতবাদগুলা কোনটা কার। দেখো আমরা কি দেখতে পাচ্ছি? ল্যামার্কিজম বা ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকওয়ার্ড ক্যারেক্টার। ডারউইনিজম বা ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ, নব্য ডারউইনিজম বা আধুনিক সংশ্লেষ মতবাদ। এই নব্য ডারউইনিজমের মতবাদ দিছে আগস্ট ওয়াইজম্যান। দুইটাই একই ব্যক্তি দিছে, ওয়াইজম্যান। ওয়াইজম্যানের এই মতবাদটার নাম কি? জার্মপ্লাজম সোমাটোপ্লাজম মতবাদ। হিউগো ডো ভ্রিসের পরিব্যক্তি মতবাদ আছে। হিউগো ডো ভ্রিসের কি? পরিব্যক্তি মতবাদ। নব্য ডারউইনিজমও আমাদের কে দিছে? এই ওয়াইজম্যান সাহেবই দিছে। নব্য ডারউইনিজম কে দিছে? এই ওয়াইজম্যান সাহেবই দিছে। আচ্ছা, এবার আসা যাক হচ্ছে আমাদের প্রাকৃতিক নির্বাচন মতবাদ হচ্ছে আমাদের ডারউইনিজম। প্রাকৃতিক নির্বাচন মতবাদকে ডারউইনিজম বলি আমরা। জার্মপ্লাজম সোমাটোপ্লাজম মতবাদ কে দিয়েছে? আগস্ট ওয়াইজম্যান হচ্ছে জার্মপ্লাজম সোমাটোপ্লাজম মতবাদ দিয়েছে, বা যেটাকে আমরা বলি নব্য ডারউইনবাদ। আমাদের অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ কার? ল্যামার্ক সাহেবের মতবাদ হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। তারপর আসা যাক হচ্ছে আমাদের নেক্সট কথা, কোন বিজ্ঞানী প্রাণী জগৎকে মেরুদণ্ডী অমেরুদণ্ডী এই দুইটা ভাগে ভাগ করেছে? তার নাম হচ্ছে ল্যামার্ক। ল্যামার্ক সাহেব প্রাণী জগৎকে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই দুইটা ভাগে ভাগ করেছে। আমাদের নেক্সট কথা হচ্ছে ল্যামার্কের মতবাদটি কতটি নীতির উপর প্রতিষ্ঠিত? ল্যামার্কের যে মতবাদ আছে, মতবাদের আমাদের হচ্ছে এই তিনি হচ্ছে বায়োলজি শব্দের প্রবর্তক। প্রাণী জগৎকে মেরুদণ্ডী অমেরুদণ্ডীতে ভাগ করেছে চারটা: বৃদ্ধি, পরিবেশের প্রভাব ও জীবের সক্রিয় প্রচেষ্টা, ব্যবহার অব্যবহার, আর অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। তাহলে ল্যামার্কের হচ্ছে যে আমাদের এই সূত্রটা কয়টা ভিত্তির উপর হচ্ছে যে তিনি উল্লেখ করছে? কয়টা সূত্রের অধীনে? চারটা। ল্যামার্ক সাহেব তার কথাকে, তার নীতিকে হচ্ছে চারটা বিষয়ের উপর অধিষ্ঠিত করছে। কয়টা বিষয়ের উপর অধিষ্ঠিত করছে? চারটা বিষয়ের উপর অধিষ্ঠিত করছে। কয়টা? চারটা। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। চারটা বিষয়ের উপর অধিষ্ঠিত করেছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কথা হচ্ছে আমাদের বিবর্তনবাদের জনককে। বিবর্তনের জনক বলা হয় বিজ্ঞানী ল্যামার্ককে। যেহেতু ল্যামার্ক সাহেব বিবর্তন মতবাদ নিয়ে কথাবার্তা বলছে, আরেকটা নাম আছে এম্পোডোক্লিস। এম্পোডোক্লিসের নামও বলা হয়। আর এরকম যদি অপশনে না থাকে ল্যামার্কের কথাই বইলো, কারণ যেহেতু বিবর্তন নিয়ে সবার আগে মতবাদটা ল্যামার্ক সাহেবই হচ্ছে দিয়েছেন। আচ্ছা, অস্তিত্বের জন্য সংগ্রাম উক্তিটিকার, টিকে থাকার জন্য লড়াই করতে হবে, এটা বলছে ডারউইন। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তাহলে অস্তিত্বের জন্য সংগ্রাম, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে যোগ্যতমরাই টিকিয়া থাকিবে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। কারা টিকে থাকবে দুনিয়াতে? যারা যোগ্য, যারা কাজ করতে পারবে, তারাই দুনিয়াতে টিকে থাকবে। যারা অযোগ্য, যারা কাজ করতে পারবে না, তারা দুনিয়াতে টিকে থাকতে পারবে না। এটা হচ্ছে ডারউইনের মতবাদ, যে যোগ্যতমের ঊর্ধ্বতন, যোগ্যতমের ঊর্ধ্বতন, যে যোগ্যতমরা টিকিয়ে থাকবে এবং যোগ্যতমরা ধীরে 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 হচ্ছে আমাদের উপরের পথে যেতে থাকবে, তারা ভালো করবে, যোগ্যতমর জয় হবে। তাহলে বংশবৃদ্ধির উচ্চ হার আছে, এর মধ্যে বংশবৃদ্ধির উচ্চ হার আছে, সব
বংশ বৃদ্ধির উচ্চ হার যারা, সেখানে কিন্তু সবাই বাঁচে না। যেমন কুকুরের 4টা বা 5টা বাচ্চা হয়, সবগুলো বাচ্চা কি বাঁচে না, একটা বাচ্চা বাঁচে, আরেকটা বাচ্চাকে হচ্ছে মানুষজন নিয়ে যায়, তার একটা বাচ্চা ড্রেনে পড়ে যায়। তো এরকম সব বাচ্চা বাঁচে না। খাদ্য বাসস্থানের একটা সীমাবদ্ধতা আছে, জীবন সংগ্রাম করতে হবে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, পরিবৃত্তির অসীম ক্ষমতা, নিজেকে পরিবর্তন করতে হবে, যোগ্যতমের ঊর্ধ্বতন, প্রাকৃতিক নির্বাচন, মতো বাদ থাকবে আমাদের। তারপরে আমাদের কথা হচ্ছে নেক্সট, আমাদের যে কথা আছে সেটা কি, নেক্সট আমরা কি দেখতে পাবো, নেক্সট হচ্ছে যে এদের মধ্যে একটা পার্থক্যের ছক আছে, ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের মধ্যে, ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের মধ্যে একটা পার্থক্যের ছক আছে, ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের মধ্যে একটা পার্থক্যের ছক আছে। এই যে ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের মধ্যে পার্থক্য যে ছকটা আছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, যে হচ্ছে এই ল্যামার্কিজম হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, আর ডারউইনবাদ হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ল্যামার্ক তার কথাবার্তাগুলো লিখে গেছে ফিলোসফিক জুলজিকিয়া গ্রন্থে, আর ডারউইন তার কথাগুলো একটা বিশ্ব কাঁপানো বই লিখছে, যে অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট 16-17 মানে আমার সালে আসছিল। আমার সালের প্রশ্নগুলো আমার ভালো মনে আছে, কি আসছে কি আসে নাই। তারপর দেখো যে বিবর্তনের চাবিকাঠি কোনটা, বিবর্তনের চাবিকাঠি হচ্ছে আসলে জেনেটিক প্রকরণ। জেনেটিকের প্রকরণের কারণে বা জেনেটিক্সের কারণে আসলে দুনিয়াতে তো বিবর্তন এসেছে। সমবৃত্তি অঙ্গ আর সমসংস্থ অঙ্গ, সমবৃত্তি অঙ্গ আর সমসংস্থ অঙ্গ। সমবৃত্তি অঙ্গ মানে যাদের কাজ সেম, সমবৃত্তি অঙ্গ মানে কি, যাদের কাজ সেম, তাই বলা হয় সমবৃত্তি অঙ্গ। গঠনগত দিক থেকে কোনো কিছু নাই, কাজ সেম হইলে তাকে কি বলবো, সমবৃত্তি অঙ্গ। যেমন বাদুড়ের ডানা, পাখির ডানা, পতঙ্গের ডানা, সব ডানার কাজে কি, সব ডানার কাজ হচ্ছে উঠতে সাহায্য করে, এদেরকে বলা হয় সমবৃত্তি অঙ্গ। আর সমসংস্থ অঙ্গ মানে হচ্ছে এখানে কাজে কোনো মিল নাই, বাট হচ্ছে আমাদের অভ্যন্তরীণ গঠন হচ্ছে মিল আছে, তাদেরকে বলি সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গান। সমসংস্থ অঙ্গ বা এদেরকে কি বলবো আমরা, হোমোলোগাস অর্গান। সমসংস্থ অঙ্গ বা ইংরেজিতে এদেরকে কি বলা হয়, হোমোলোগাস অর্গান। সমসংস্থ অঙ্গ বা ইংরেজিতে এদেরকে কি বলা হয়, হোমোলোগাস অর্গান। সমসংস্থ অঙ্গ, তাহলে যেসব অঙ্গের উৎপত্তি ও অভ্যন্তরীণ গঠনের ভিত্তি এক, তাদেরকে সমসংস্থ অঙ্গ বলা হয়। যেমন হচ্ছে পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমি বা সিলের ফ্লিপার। এই যে দেখো মানুষের হাত, বিড়াল, কুকুর, গরু, মহিষের হচ্ছে সামনের পা, তিমির যে ফ্লিপারটা আছে, আর বাদুড়ের ডানা, এরা সবার গঠন হচ্ছে সেম কিন্তু কাজ ভিন্ন ভিন্ন, এদেরকে বলা হয় সমসংস্থীয় অঙ্গ বলা হয়, সমসংস্থীয় অঙ্গ বলা হয়। তাই সমবৃত্তি অঙ্গ কোনটা, পাখির ডানা আর বাদুড়ের ডানা, দুইটার কাজই হচ্ছে সেম, উঠতে সাহায্য করে। আচ্ছা এখন ভাইয়া পাখির ডানা আর প্রজাপতির ডানা হবে না, পাখির ডানার প্রজাপতির ডানাও হবে, পাখির ডানার প্রজাপতির ডানাও হবে। এই যে আমাদের হচ্ছে পাখির ডানা আর পতঙ্গের ডানা, পতঙ্গ মানে তো প্রজাপতি, বাট বাদুড়ের ডানা আর পাখির ডানা একবারে বইয়ের লাইন না, একবারে বইয়ের লাইন না, একবারে বইয়ের লাইন। আর পাখির ডানা প্রজাপতির ডানা এই জায়গার লাইন, পাখির ডানা ও প্রজাপতির ডানা এই জায়গার লাইন। এখন যে প্রশ্ন করবে সে হচ্ছে এই বইয়ের লাইন থেকে প্রশ্ন করবে। সো বইয়ের লাইন থেকে প্রশ্ন করলে যাই দেওয়া থাকুক তুমি অ্যান্সার করবা হচ্ছে যে এটা পাখির ডানা ও প্রজাপতির ডানা, পাখির ডানা ও প্রজাপতির ডানা। আচ্ছা দেখো মানবদের নিষ্ক্রিয় অঙ্গ কোনটা, নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে আমাদের কি কি নিষ্ক্রিয় অঙ্গ আছে, আমাদের নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে একটা হচ্ছে কানের যে পেশি আছে, এটা মানবদের নিষ্ক্রিয় অঙ্গ। মানুষ কানের পেশি ব্যবহার করতে পারে না, অনেক মানুষ আছে কানের পেশি নাড়াইতে পারে, বাট বেশিরভাগ মানুষ হচ্ছে কানের পেশি ব্যবহার করতে পারে না। তো নিষ্ক্রিয় অঙ্গ কি কি আমাদের, যেমন হচ্ছে আমাদের শতাধিক নিষ্ক্রিয় অঙ্গ আছে। একটা হচ্ছে আমাদের বডির লোম, উপপল্লব বা নিকটেটিং পর্দা আছে, এটা একটা নিষ্ক্রিয় অঙ্গ। আক্কেল দাঁত হচ্ছে আমাদের একটা নিষ্ক্রিয় অঙ্গ। আক্কেল দাঁত হচ্ছে কি একটা, আক্কেল দাঁত হচ্ছে আমাদের একটা নিষ্ক্রিয় অঙ্গ। আক্কেল দাঁত কি আমাদের, আক্কেল দাঁত হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে মানুষের গায়ের যে লোম, মানুষের গায়ের লোম একটি নিষ্ক্রিয় অঙ্গ, কখনো কখনো লোমশ বাচ্চা কিন্তু বের হয়। উপপল্লব যে আছে বা নিকটেটিং পর্দা, এই যে আমাদের চোখের এই জায়গায় যে ভাঁজটা আছে নিষ্ক্রিয় ভাঁজ উপপল্লব, এটাও আমাদের একটা হচ্ছে এই নিষ্ক্রিয় অঙ্গ। আক্কেল দাঁত হয় যে মানুষের, থার্ড মোলার টিথ, এটাও কিন্তু কোনো কাজে লাগে না, এটাও কোনো কাজে লাগে না। এরপর আসা যাক হচ্ছে আমাদের কানের পেশি, উচ্ছ্বাস্তি, কক্সিস, অ্যাপেন্ডিক্স। তাহলে দেখা যায় আমাদের হচ্ছে কানের পেশি, মানুষের বহির্কর্ণে কানের পেশি তিনটি নিষ্ক্রিয় পেশি থাকে করে, আমাদের হচ্ছে মানুষের বহির্কর্ণে পাশে, আমাদের এই যে বহির্কর্ণ আছে তার পাশে তিনটা করে হচ্ছে যে আমাদের নিষ্ক্রিয় পেশি থাকে। মানুষের বহির্কর্ণের পাশে তিনটি করে নিষ্ক্রিয় পেশি থাকে, কিন্তু এই পেশিগুলো অন্যান্য স্তন্যপায়ীদের সুগঠিত ও কার্যকর। পেশিগুলোর সাহায্যে ওইসব প্রাণী
শব্দ তরঙ্গকে ধরার জন্য কান নাড়াতে পারে, মানে অন্যান্য প্রাণীগুলো কান নাড়াইতে পারে, কারণ আমরা তো মাথা ঘুরাইতে পারি, আমরা খুব অ্যাক্টিভ, এই জন্য আমাদের কানের পেশি অ্যাক্টিভ না, কিন্তু কিছু মানুষ আছে যাদের কানের পেশি অ্যাক্টিভ। পুচ্ছাস্থি বা কক্কিস, আর একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সটা আমাদের বৃহদান্তের কোন অংশের সাথে যুক্ত? বৃহদান্তের সিকামের সাথে যুক্ত। বৃহদান্তের কোন অংশের সাথে যুক্ত? সিকামের সাথে যুক্ত হচ্ছে অ্যাপেন্ডিক্স। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, গিনিপিগ, খরগোশ ইত্যাদি তৃণভোজী প্রাণীতে অ্যাপেন্ডিক্স সুগঠিত। তাহলে অ্যাপেন্ডিক্স সুগঠিত কাদের? তৃণভোজী যে প্রাণী আছে, গিনিপিগ, খরগোশ, হরিণ, তাদের হচ্ছে অ্যাপেন্ডিক্স সুগঠিত। কিন্তু মানুষ ও অন্যান্য মাংসাশী স্তন্যপায়ীতে এটা প্রায় বিলুপ্ত ও অকার্যকর। আমাদের ব্যক্তিজনিত জাতিজনির পুনরাবৃত্তি করে, এই কথাটা কে বলছে? হ্যাকেল। সহজ ভাষায় বুঝাইতে চাইছে যে ভ্রূণ অবস্থা যদি আমি দেখি কোনো প্রাণীর, ভ্রূণ অবস্থা দেখলে আমরা বুঝতে পারবো যে পৃথিবীর সব আদি প্রাণী একটা থেকে আরেকটা রূপান্তর হয়েছে। যে ভ্রূণ অবস্থা দেখে আসলে বোঝা যায় না কোনটা মানুষের ভ্রূণ আর কোনটা হচ্ছে মুরগির ভ্রূণ, দেখে একই মনে হয়। এই জন্য বলছে ব্যক্তিজনই জাতিজনই পুনরাবৃত্তি করে। জীবাশ্ম সম্পর্কে পড়াশোনা করাকে বলা হয় প্যালিওন্টোলজি। জীবাশ্ম নিয়ে পড়াশোনা করাকে কি বলা হয়? প্যালিওন্টোলজি। আর্কিওপটেরিক্স কোন শ্রেণী থেকে উৎপত্তি হয়েছে? আর্কিওপটেরিক্সটা হচ্ছে আমাদের উৎপত্তি হয়েছে সরীসৃপ থেকে, রূপান্তর হয়েছে অ্যাভিসে। সো এটা সরীসৃপ এবং অ্যাভিস এদের মাঝখানে একজন আছে আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স হচ্ছে সরীসৃপ, সরীসৃপ, তারপর হচ্ছে আসে আমাদের আর্কিওপটেরিক্স, তারপর আসে হচ্ছে আমাদের সরীসৃপ আর্কিওপটেরিক্স, এরপর আসে হচ্ছে আমাদের পাখি। সরীসৃপ আর্কিওপটেরিক্স, এরপর আসে হচ্ছে আমাদের পাখি। তারপর আসে যা হচ্ছে সংযোগকারী জীবাশ্ম কোনটাই, যে আর্কিওপটেরিক্স এই দুজনের মাঝে সংযোগ করতে পারছে, এই জন্য আর্কিওপটেরিক্স একটা সংযোগকারী জীবাশ্ম। তারপর আসা যাক আর্কিওপটেরিক্সের সরীসৃপীয় বৈশিষ্ট্য কি? সরীসৃপের মতো কি কি বৈশিষ্ট্য পাওয়া যায়? তীক্ষ্ণ ধারালো দুমারি দাঁত, চোয়াল চঞ্চুর মতো লম্বা। চোয়াল চঞ্চুর মতো লম্বা, এটা তো পাখির বৈশিষ্ট্য। বিয়াকৃতির ফার্কুলা, এটাও পাখির বৈশিষ্ট্য। দেহের সাথে ওঠানামা করে না, আমাদের ওঠানামা না করাটাই পাখির বৈশিষ্ট্য। তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের কার বৈশিষ্ট্য? পাখি বা এভিসের বৈশিষ্ট্য। পাখি বা অ্যাভিসের বৈশিষ্ট্য। পাখি বা অ্যাভিসের বৈশিষ্ট্য। তাই তীক্ষ্ণ ধারালো দুমারি দাঁত, এইটা হচ্ছে যে আমাদের অ্যান্সার। এটা আমাদের কি অ্যান্সার? খেয়াল করে দেখো আমাদের হচ্ছে আর্কিওপটেরিক্স, এই যে দেখো এই ভ্রূণ অবস্থা দেখে সবগুলো সেম মনে হয় না, এই জন্যই বলছে ব্যক্তিজনই জাতিজনের পুনরাবৃত্তি করে। আচ্ছা দেখো আমাদের হচ্ছে এই যে আর্কিওপটেরিক্সের সরীসৃপী বৈশিষ্ট্য, আর্কিওপটেরিক্সের সরীসৃপী বৈশিষ্ট্য, আর্কিওপটেরিক্সের হচ্ছে আমরা পাখির বৈশিষ্ট্য। এই যে আর্কিওপটেরিক্স আছে, খেয়াল করে দেখি আমরা সংযোগকারী যোগসূত্র বা কানেক্টিং লিঙ্কস বলা হয় এটাকে। এই আর্কিওপটেরিক্সটা হচ্ছে আমাদের কি, এই আর্কিওপটেরিক্সটা দুটি কাছাকাছি শ্রেণীবদ্ধ গোষ্ঠী, পর্ব বা শ্রেণীর মধ্যবর্তী দশা জীবাশ্ম আমাদের এই আর্কিওপটেরিক্স চাচা। এই আর্কিওপটেরিক্স এর মধ্যে দেখো এটা 1470 লক্ষ বছর আগে জুরাসিক যুগে আবির্ভাব ছিল। তাহলে আর্কিওপটেরিক্স কত বছর আগে? 1470 বছর আগে জুরাসিক যুগের আবির্ভাব ঘটে। আমাদের হচ্ছে এরা, এই পাখির ধ্বংসাবশেষ জার্মানির ব্যাভেরিয়ারের সেলেন হেপেন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে। মোট 10টি জীবাশ্ম আবিষ্কৃত হয়, যার মধ্যে সর্বশেষ আবিষ্কৃত হয় 2007 সালে। এর মধ্যে সরীসৃপ এবং পাখি উভয়ের বৈশিষ্ট্য আছে, তাই এটাকে সংযোগকারী যোগসূত্র হিসাবে বলা হয়। এটাকে কি বলা? এটাকে বলা হয় সংযোগকারী যোগসূত্র। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে সংযোগকারী যোগসূত্র বা কানেক্টিং লিঙ্কস হিসেবে বলে। সরীসৃপের বৈশিষ্ট্য হচ্ছে দেহ সরীসৃপের মতো লম্বা এবং শুষ্ক আয়ুযুক্ত, 20টা কশেরুকাযুক্ত লম্বা লেজ আছে, দেহ কঙ্কাল পুরু, নিরেট হাড় দিয়ে গঠিত, তীক্ষ্ণ ও ধারালো দুই সারি দাঁত থাকে, দাঁতগুলো চোয়ালের কোটরে থাকে, অগ্রপথে 3টা করে নখযুক্ত আঙ্গুল, মস্তিষ্কের গঠন সরল, সেরেব্রাল হেমিস্ফিয়ার নলাকৃতি। তাই সরীসৃপ বৈশিষ্ট্য কি? দেহটা লম্বা, লেজটা 20টা কশেরুকাযুক্ত কি থাকে? লেজ থাকে, দেহ কঙ্কাল পুরু ও নিরেট হাড় দিয়ে গঠিত, তীক্ষ্ণ ও ধারালো দুই সারি দাঁত, দাঁতগুলো চোয়ালে বিদ্ধ, চোয়ালের ভেতর গাঁথা থাকে, সামনে 3টা নখযুক্ত আঙুল, মস্তিষ্কের গঠন সরল প্রকৃতির। মস্তিষ্কের গঠন কি? মস্তিষ্কের গঠন সরল প্রকৃতির। এরপর হচ্ছে আমাদের পাখির বৈশিষ্ট্য হচ্ছে এর বডিতে অসংখ্য পালক আছে, হাড়ের সংযোগটা আমাদের হচ্ছে পাখির মতো। হাড়ের সংযোগটা কিসের মতো? হাড়ের সংযোগটা হচ্ছে পাখির মতো। হাড়ের সংযোগটা কিসের মতো? হাড়ের সংযোগটা পাখির মতো। চোয়ালে চঞ্চুর মতো প্রলম্বিত, চোয়াল চঞ্চুর মতো প্রলম্বিত, দুটি ক্লাভিকল মিলে ভি আকৃতির ফার্কুলা গঠন করে, মাথার খুলি একটি অক্সিপিটাল কন্ডাইলের সাথে যুক্ত। মাথার যে খুলি
এটা অক্সিপিটাল কন্ডাইলের সাথে যুক্ত। আর সমুষ্ণ শোণিত, দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে না, এটা তো পাখির বৈশিষ্ট্য। তাহলে দেখো বিজ্ঞানী হাক্সলে বলছিল যে বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইল, পাখি হলো মহামান্বিত সরীসৃপ, যে সরীসৃপ রূপান্তরিত হয়ে পাখি তৈরি হয়েছে। তাহলে আমাদের হচ্ছে অ্যান্সার ঠিক ছিল। আর্কিওপটেরিক্স হচ্ছে আমাদের কোন যুগে পাওয়া গেছে? জুরাসিক যুগে আমরা আর্কিওপটেরিক্স পেয়েছি। 14,70,00,000 বছর আগে আমরা আর্কিওপটেরিক্স পেয়েছি। কোনটি সংযোগকারী যোগসূত্র রক্ষাকারী প্রাণী? এটা হবে প্লাটিপাস হবে আমাদের। প্লাটিপাসকে আমরা বলতে পারি, কারণ প্লাটিপাস হচ্ছে আমাদের সংযোগকারী যোগসূত্র রক্ষা করে। দেখো এটা পড়ার পর আমাদের এই যে জীবন্ত জীবাশ্ম, এখানে আমাদের সংযোগকারী যোগসূত্র নিয়ে হচ্ছে কথাবার্তা বলছে, সংযোগকারী যোগসূত্র নিয়ে আমাদের কথাবার্তা বলছে, সংযোগকারী যোগসূত্র নিয়ে কথাবার্তা বলছে। যেমন হচ্ছে দেখো আমাদের হচ্ছে অনাইকোফোরা পর্বের প্রধানত হচ্ছে অনাইকোফোরা পর্বে, এখানে কি খেয়াল করে দেখি আমরা, এখানে দেখতে পাচ্ছি অনাইকোফোরা পর্বে প্রধানত নিউজিল্যান্ডে, অনাইকোফোরা পর্বে প্রধানত নিউজিল্যান্ডে বেশিরভাগ বনাঞ্চলে প্রাপ্ত হচ্ছে পেরিপ্যাটাস, তারপর হচ্ছে অনাইকোফোরা পর্বে পেরিপ্যাটাস, মলাস্কা পর্বে নাউটিলাস, আর্থ্রোপোডা পর্বে লিমুলাস, অস্থিযুক্ত সামুদ্রিক মাছ ল্যাটিমেরিয়া, নিউজিল্যান্ডে প্রাপ্ত সরীসৃপ স্ফেনেডন, অস্ট্রেলিয়ায় প্রাপ্ত স্তন্যপায়ী হচ্ছে অর্নিথোরাইঙ্কাস। এরা হচ্ছে যে আমাদের কি, এরা সবাই হচ্ছে যে আমাদের জীবন্ত জীবাশ্ম, এরা সবাই কি আমাদের জীবন্ত জীবাশ্ম, যেদের বন্ধু বান্ধব সবাই হচ্ছে চলে গেছে, বাট এরা হচ্ছে যে এখনো দুনিয়াতে আছে। এই যে পেরিপেটাস আছে, এটা অ্যানিলিডা ও আর্থ্রোপোডার বৈশিষ্ট্য বিদ্যমান, সেটা অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার এটা কানেক্টিং লিঙ্ক। আর হচ্ছে অর্নিথোরাইঙ্কাস, এরা সরীসৃপ থেকে স্তন্যপায়ী প্রাণীর উদ্ভবের প্রমাণ বা কানেক্টিং লিঙ্ক হিসেবে কাজ করে। অর্নিথোরাইঙ্কাস মানে প্লাটিপাস, অর্নিথোরাইঙ্কাস মানে কি? প্লাটিপাস। সো প্লাটিপাসটা হচ্ছে সরীসৃপ থেকে স্তন্যপায়ী সৃষ্টি হয়েছে, এরকম একটা কথাবার্তা বলে। আর পেরিপেটাস দ্বারা অমরা অ্যানিলিডা থেকে আর্থ্রোপোডা সৃষ্টি হয়। এরপর আমরা সামনের দিকে যদি যাই, নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম? জীবন্ত জীবাশ্মের মধ্যে আমরা এই যে ল্যাটিমেরিয়া, এটা আমাদের একটা জীবন্ত জীবাশ্ম। ল্যাটিমেরিয়া এটা আমাদের কোন পর্বের প্রাণী? এটা হচ্ছে সার্কোপটেরিজি পর্বের একটা মাছ, লাংফিশ হচ্ছে যেরা। তারপর হচ্ছে সরীসৃপের যুগ বলা হয় কোন মহাকালকে? সরীসৃপের যুগ বলা হয় কোন মহাকালকে? এই যে দেখো আমরা এখানে মহাকাল নিয়ে হচ্ছে পড়াশোনা করেছি। সরীসৃপের যুগ হচ্ছে কি আমাদের মেসোজোয়িক যুগটাকে, এই যে মেসোজোয়িক যুগটা আমাদের সরীসৃপের যুগ, মেসোজোয়িক যুগকে সরীসৃপের যুগ। এবং এই মেসোজোয়িকের মধ্যে আমাদের জুরাসিক, ট্রায়াসিক এবং হচ্ছে এই ক্রিটেসিয়াস, এই তিনটা পাওয়া যায়। এই যে মেসোজোয়িক হচ্ছে সরীসৃপের যুগ, এখানে জুরাসিক যুগ 16.5 কোটি বছর আগে, ট্রায়াসিক 22.5 কোটি বছর আগে, ক্রিটেসিয়াস 13.5 কোটি বছর আগে। তাইলে সরীসৃপের যুগ বললে কোনটা আসতেছে? মেসোজোয়িক চলে আসতেছে। তারপর আসা যাক হচ্ছে আমাদের স্তন্যপায়ীর যুগ বলা হয় কোন মহাকালকে? দেখো তো, স্তন্যপায়ীর যুগ বলা হয় কোন মহাকালকে? এই স্তন্যপায়ীর যুগের মধ্যে তাহলে আমরা মহাকাল বললে আমরা এরা সিনোজোয়িকটা পাচ্ছি। সিনোজোয়িক শব্দটার মধ্যে আমরা স্তন্যপায়ী ওয়ার্ডটা পাচ্ছি। এই যে সিনোজোয়িকের মধ্যে আমরা স্তন্যপায়ী কথাটা পাচ্ছি। এখন দেখি আমাদের অপশনে কি চাইছে। অপশনে আমাদের সিনোজোয়িক চাইছে, তাহলে স্তন্যপায়ীর যুগের মধ্যে আমাদের এই সিনোজোয়িক আসে, তাহলে সিনোজোয়িককে বলবো আমরা স্তন্যপায়ী যুগ। মেসোজোয়িক দেখছি সরীসৃপ, আমাদের হচ্ছে সরীসৃপের যুগ। ব্যাকক্রস হলো আমাদের হচ্ছে, ব্যাকক্রস জিনিসটা কি? দেখো টেস্ট ক্রস ব্যাকক্রসে আলটিমেটলি আমরা দেখি যে আমাদের টেস্ট ক্রসে কি করি, যে টেস্ট ক্রসে আমি যে লম্বা গাছ পাচ্ছি, কারণ লম্বাটা কি হচ্ছে, বিশুদ্ধ লম্বা না প্রচ্ছন্ন লম্বা, সেটা চেক করার জন্য আমরা টেস্ট ক্রস করি। ব্যাকক্রসের সংজ্ঞা বইয়ে খুব সুন্দর একটা ব্যাকক্রসের সংজ্ঞা দেওয়া আছে। এই যে ব্যাকক্রসে বলা আছে F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃ বংশের একটা সদস্যের সংকরায়ন করব। F1 জনুর একটা হেটারোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃ বংশের এক সদস্যের সংকরায়ন বা ক্রস। তাহলে এখানে আমাদের হচ্ছে F1 এর সাথে ব্যাকক্রস হলো F1 জনুর সাথে আমরা পিতৃমাতৃ বংশের এক সদস্যের সংকরায়ন করব। F1 জনুর হেটারোজাইগাস জীব। এখন হেটারোজাইগাস জীবের মধ্যে আমাদের সবসময় কোন বৈশিষ্ট্য প্রকাশ পাবে? প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তাহলে হচ্ছে এইটা আমাদের F1 ব্যাকক্রস হলো F1 এর হেটারোজাইগাস জীব। এটা আসলে কি বুঝাইতে চাইছে? আমাদের ব্যাকক্রস হলো
F1 এর যৌনর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃ বংশের সদর ক্রস। তাহলে F1 এবং এই F1 এর সাথে পিতৃমাতৃ বংশের যে কে আরো ক্রস করো, সেটা প্রচ্ছন্ন হইতে পারে, প্রকট হইতে পারে, পিতৃমাতৃ বংশের কোনো সমস্যা নাই। তাহলে এইটা হচ্ছে যে আমাদের 2 এবং 3, কারণ F1 এর পর তো F2, এটা তো সামনে যাচ্ছে, এটা তো ব্যাক হবে না। আচ্ছা, নেক্সট কথা হচ্ছে আমাদের কনজেনিটাল ইকথিওসিস, এ আমাদের ত্বক ফেটে আইসের মতো হয়ে যায়। হৃদরোগ ও রক্তশূন্যতার কিচ্ছু নেই, প্রচ্ছন্ন লিথাল জিনের প্রভাবে হয়। এটা হচ্ছে 1 এবং 2, এটা কি আমাদের 1 এবং 2। আচ্ছা, আমি একটু এই জায়গাটা এখানে একটু আনবো, যে আমাদের এই যে লিথাল জিনের এই জায়গাটা হচ্ছে যে বিস্তারিত আমাদের এখানে আমরা পড়তে পারি নাই, আমাদের ওইভাবে এমসিকিউ আসে নাই। এটা আমি একটু লিথাল জিনের বিষয়টা হচ্ছে আনতে চাই, তোমরা যদি কিছু মনে না করো। এই যে লিথাল জিনের মধ্যে আমাদের কি কি লিথাল জিন হচ্ছে যে আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি। দেখো, লিথাল জিনের মধ্যে একটা হচ্ছে যে আমরা পাচ্ছি কি, এই লিথাল জিন যে বলতেছি, লিথাল জিনের মধ্যে একটা কি দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি হচ্ছে থ্যালাসেমিয়া। প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে হচ্ছে আমাদের শিশুদের এই রোগ হয়। প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে শিশুদের এই রোগ হয়। প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে আমাদের হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিনের, তাহলে থ্যালাসেমিয়া প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে শিশুদের এই রোগ হয়। এটা 1 নম্বর কথা। রক্তাল স্বল্পতা, যকৃৎস্ফীতি, প্লীহাস্ফীতি, দের বিভিন্ন বৃদ্ধিতে ব্যাঘাত হয়। মাথা, এখানে কি হয়, রক্ত শূন্যতা হয়, যকৃৎ বড় হয়ে যায়, প্লীহা বড় হয়ে যায়, দেহের বৃদ্ধি রহিত হয়, মাথা বড় হয়ে যায়, আরবিসি ছোট ছোট হয়ে যেতে থাকে, বাচ্চাটা আসলে মারা যায়। এটাকে আমরা ভূমধ্যসাগরীয় রোগ বা থ্যালাসেমিয়াও বলি। সিকেল সেল এনিমিয়া, খেয়াল করো, সিকেল সেল এনিমিয়া হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন প্রকাশের কারণে শিশুদের এই রোগটা হয়। সিকেল সেল এনিমিয়া কি কারণে হয়, এটাও প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে হয়। এখানে আরবিসি সিকল বা কাস্তে শেপ হয়ে যায়। সিস্টিক ফাইব্রোসিস, এটাও প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে হয়। এখানে যেটা হয় যে আমাদের মিউকাসটা ঘন আর আঠালো হয়ে যায়। এখানে আমাদের এই রোগে প্রধানত শ্বসনতন্ত্র, পরিপাকতন্ত্র, জননতন্ত্র আক্রান্ত হয়। এখানে আমাদের মিউকাস যেটা খরিত হয়, এই তন্ত্রগুলোতে যে পিচ্ছিল মিউকাস ছিল, সেটা অত্যন্ত ঘন ও আঠালো মিউকাস হয়ে যায়, নালীপথগুলো বন্ধ হয়ে আমাদের বিভিন্ন সমস্যা দেখা যায়। তারপরে আসা যাক হচ্ছে যে আমাদের এখানে আছে রেটিনোব্লাস্টোমা, এটা প্রকট লিথাল জিনের কারণে হয়। শিশুদের হচ্ছে যে এখানে চোখে ক্যান্সার হয়, চোখের ক্যান্সার। রেটিনোব্লাস্টোমা মানে কি বলতে পারো, এটা চোখের ক্যান্সার। তাহলে দেখো যে রেটিনোব্লাস্টোমা হচ্ছে এটি প্রকট লিথাল জিন প্রকাশের কারণে শিশুদের এই রোগ হয়। এই জিনের বাহক কদাচিৎ বেঁচে থাকে, বয়ঃপ্রাপ্ত হয়, সেজন্য এই জিনকে সেমিলিথাল জিনও বলা হয়। এখানে চোখে বেসিক্যালি ম্যালিগন্যান্ট টিউমার হয়। তাহলে এতক্ষণ আমরা এর আগে যে 3টা পড়ছি, থ্যালাসেমিয়া, তারপর হচ্ছে আমাদের সিকেল সেল এনিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, তিনোটাই কি আমাদের, তিনোটাই হচ্ছে আমাদের এই তিনোটাই আমাদের ছিল প্রচ্ছন্ন লিথাল জিন। রেটিনোব্লাস্টোমা পেলাম প্রকট লিথাল জিন। ব্র্যাকিফ্যালাঞ্জি, এটা লিথাল জিনের অসম্পূর্ণ প্রকটতার কারণে হতে পারে। এমসিকিউতে আসতে পারে, লিথাল জিনের অসম্পূর্ণ প্রকটতার জন্য কি হতে পারে, ব্র্যাকিফ্যালাঞ্জি হতে পারে। এখানে আঙ্গুলগুলো ছোট ছোট হয়, আঙ্গুলে 3টা জয়েন্টের পরিবর্তে 2টা জয়েন্ট থাকে। কনজেনিটাল ইকথিওসিস হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে কনজেনিটাল ইকথিওসিস হয়। প্রচ্ছন্ন লিথাল জিন প্রকাশের কারণে শিশুদের এই রোগ হয়। জন্মের পর শিশুর ত্বক শুষ্ক, পুরু, ফেটে মাছের আইসের মতো হয়ে যায়। তাহলে প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে হয়, আর হচ্ছে ত্বক ফেটে মাছের আইসের মতো হয়ে যায়। এরপরে প্রশ্ন হচ্ছে, মানুষের লিঙ্গজনিত অস্বাভাবিকতা হলো সেক্স লিঙ্কড ডিজিজ হলো ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি, তারপর হচ্ছে হিমোফিলিয়া। থ্যালাসেমিয়া কিন্তু আমাদের একটা অটোজোমাল ডিজিজ। থ্যালাসেমিয়া কি একটা অটোজোমাল ডিজিজ। আমরা এই যে লিথাল জিনের কারণে যে দায়ী রোগগুলো পড়লাম, সবাই অটোজোমাল ডিজিজ এক্সেপ্ট হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া একটা এক্স লিঙ্কড ডিজিজ এবং হিমোফিলিয়া একটা লিথাল জিন হিসেবে কাজ করে। আরএইচ ফ্যাক্টর জনিত সমস্যায় কি হয়, মানুষের রক্ত সঞ্চালনের জটিলতা হয় এবং ফিমেলদের গর্ভধারণের জটিলতা হয়। মা আরএইচ পজিটিভ রক্ত, মা আরএইচ নেগেটিভ, বাবা আরএইচ পজিটিভ। সন্তান হওয়ার সম্ভাবনা কি, আরএইচ পজিটিভ। সন্তান যদি হয় আরএইচ পজিটিভ, তাহলে হচ্ছে যে সন্তান যদি আরএইচ পজিটিভ হয়, তাহলে আমরা কি দেখতে পাবো, বাচ্চা আরএইচ পজিটিভ হয়েছে। সো বাচ্চা আরএইচ পজিটিভ হইলে মার নেগেটিভ, বাচ্চা পজিটিভ, তখন একটা রিয়াকশন, এটাকে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি বা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলা হয়। এটা আমরা সিকিউ ক্লাসগুলোতে তোমাদের বিস্তারিত দেখাই। মাস্কুলার ডিস্ট্রফি আরএইচ ফ্যাক্টর জনিত কোনো সমস্যা না। 1 এবং 3 হচ্ছে আমাদের অ্যান্সার। মাস্কুলার ডিস্ট্রফিতে সাধারণ লক্ষণ কি, পেশি দুর্বলতা, সমন্বয়ের অভাব।
চোখের পাতা ঝুঁকে পড়া, জননাঙ্গের ক্ষয়। আচ্ছা, মাসকুলার ডিস্ট্রফিটা তোমরা সেভাবে সাধারণত পড়ো না, আমরা মাসকুলার ডিস্ট্রফিটা একটু তোমাদের নিয়ে জাস্ট একটু দেখায় রাখি মাসকুলার ডিস্ট্রফিতে কি কি লক্ষণ হচ্ছে দেখা যাচ্ছে। এই জিনিসটাও তোমাদের পড়তে হবে, এই জিনিসটা দেখতে হবে। দেখাচ্ছি মাসকুলার ডিস্ট্রফিতে আমাদের হচ্ছে যে কি কি বিষয় দেখা যায়, লক্ষণ কি কি দেখা যায়। মাসকুলার ডিস্ট্রফিতে কি কি লক্ষণ হচ্ছে যে দেখা যায়, আসলে আমরা মাসকুলার ডিস্ট্রফির লক্ষণগুলো একটু দেখি। মাসকুলার ডিস্ট্রফির লক্ষণ হচ্ছে যে অসুখটি ছেলে শিশুদের বিষয়, কারণ আমরা জানি এক্স লিঙ্কড অল ডিজিজের ক্ষেত্রে একটা কমন ফিনোমেন হচ্ছে ফিমেল আর দ্য ক্যারিয়ার আর মেল আর দ্য সাফারার। তাহলে হচ্ছে আমাদের অসুখটি ছেলে শিশুদের বেশি হয়। 30-এর বেশি ধরনের মাসকুলার ডিস্ট্রফি দেখা যায়, 9টি হচ্ছে প্রধান, বাকিগুলো দুর্লভ। এখানে কি হয়, আমাদের পেশির দুর্বলতা ও সমন্বয়ের অভাব হয়, স্থূলতা বা মোটা হয়ে যায় মানুষ, দ্রুত পেশি ক্ষয় হয়, দুর্বলতা ও পেশি অকার্যকর হয়ে যায়, আমাদের যে অস্থিসন্ধি আছে অস্থিসন্ধি কুঞ্চন হয়ে যায়, কপালে টাক হয়ে যায়, চোখে ছানি পড়ে, চোখের পাতা ঝুঁকে পড়ে, মানসিক অস্বাভাবিকতা দেখা যায়, জননাঙ্গের ক্ষয়িষ্ণুতা দেখা যায়। তাহলে দেখো পেশি দুর্বল আর পেশিতে সমন্বয়ের অভাব আছে, চোখের পাতা ঝুঁকে পড়ে আছে, চোখে ছানি পড়েও হবে, কপালের উপর টাক পড়ে যায়, জননাঙ্গের ক্ষয়িষ্ণুতা দেখা যায়। তাহলে আমাদের মাসকুলার ডিস্ট্রফিতে কিন্তু সবগুলা বৈশিষ্ট্য দেখা যায়। আমরা বলতে পারি 1, 2 এবং 3 হচ্ছে অ্যান্সার। তারপর আসা যাক হচ্ছে আমাদের মানুষের হাতের সাথে সমসংস্থ অঙ্গ। মানুষের হাতের সাথে সমসংস্থ অঙ্গ, মানুষের হাতের সাথে সমসংস্থ অঙ্গ কি? মানুষের হাতের সাথে সমসংস্থ হচ্ছে প্রজাপতির সাথে মানুষের কোনো সম্পর্ক নেই, ওই আর্থপোডা পর্বের সাথে আমাদের কি মিল? আমাদের হচ্ছে পাখির ডানা আর হচ্ছে সিলের ফ্লিপার। সিল মানেও কিন্তু হচ্ছে তিমি বা ডলফিন বলতে পারো, এরা সবাই একই গোত্রের হয় আমাদের। তাহলে 1, 2, 3 1, 2, 3 মানে একই গোত্র, মানে এরা সবাই ম্যামালিয়া। তারপর আসা যাক ডারউইন মতবাদ অনুযায়ী জিরাফের গলা লম্বা হওয়ার কারণ কি? জিরাফের গলা লম্বা হয়েছে ডারউইনের মতবাদ অনুযায়ী হচ্ছে প্রাকৃতিক নির্বাচন আর গলার দৈর্ঘ্য প্রসারণ। ক্রম ব্যবহার মানে এটা কিন্তু বারবার ব্যবহার, এইটা হচ্ছে যে আমাদের মতবাদটা হচ্ছে ব্যবহার অব্যবহার, এটা হচ্ছে ল্যামার্কের কথা। আর হচ্ছে ডারউইনের মতবাদ অনুযায়ী বললে প্রকৃতি নির্বাচন করছে আর ওর গলার দৈর্ঘ্য প্রসারণ হয়েছে, এটা ডারউইন। ডারউইনের ক্ষেত্রে আমাদের কি আসবে না? গলার ক্রম ব্যবহার। এই ব্যবহার অব্যবহার এটা হচ্ছে ল্যামার্ক সাহেব বলছে যে যে জিনিস যত ব্যবহার করব তা তত বড় হবে, ব্যবহার করবো না তা কি হবে? ছোট হবে। তারপর হচ্ছে আমাদের শেষ। তো আমরা এই চ্যাপ্টারের মোটামুটি অনেক কিছু তোমাদেরকে বলে ফেলছি। একটা জিনিস না বললে আমার নিজের শান্তি লাগবে না, সেটা হচ্ছে এই ছকটা। দেখা যায় কিছু কিছু ব্যাপার আছে না, যে না বলতে পারলে নিজের কাছেই বিরক্ত লাগে, নিজের কাছেই ভালো লাগে না, সেটা হচ্ছে এই ছকটা। এই ছকটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দেখো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া। হিমোফিলিয়া কি? রক্ততঞ্চন বিলম্বিত হয়, আমাদের দেখা যায় একটা জায়গায় কেটে গেলে রক্ত পড়তে থাকে, কারণ কি? ক্লটিং ফ্যাক্টরের অভাব। 8 নম্বরের অভাব হলে হিমোফিলিয়া টাইপ এ, 9-এর অভাব হলে হিমোফিলিয়া টাইপ বি। তারপর হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি, বিভিন্ন অঙ্গের পেশির সঞ্চালন এবং স্বাভাবিক কাজকর্ম নষ্ট হয়ে যায়। রাতকানা, এটাও কিন্তু আমাদের একটা সেক্স লিঙ্ক ডিজিজ বলছে। ডায়াবেটিস ইনসিপিটাস, এডিএইচ এর অভাব হয়, এটাও সেক্স লিঙ্ক ডিজিজ বলছে। ফ্রাজাইল এক্স সিনড্রোম, এখানে অটিজম এবং মানসিক ভারসাম্যতা দেখা, ভারসাম্যহীনতা দেখা যায়। হাইপারট্রাইকোসিস, এখানে দেখা যায় কি? সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি, এটাকে বলি হাইপারট্রাইকোসিস। টেস্টিকুলার ফেমিনাইজেশন, পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে কনভার্ট হয়। তো তাহলে আমরা দেখা যায় এই চ্যাপ্টারের মোটামুটি যতটুকু লাগতে পারে মেজরিটি জায়গা কভার করে ফেলছি। তাও আমি সবসময় একটা কথা বলবো যে বই একটু দেখবা, যে যত কষ্ট ক্লাস শেষে একটু 20টা মিনিট হইলো, 10টা মিনিট হইলো, 5 মিনিট হইলো, বইটা একটু দেখবা, তাহলে দেখা যাবে যে তোমার এই চ্যাপ্টারটা পড়াশোনাটা একদম সুন্দর পারফেক্ট আগাবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে।